আহ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ইউডাফ প্রেজেন্ট রিকানেক্টিং দ্য রিনাউন্ড সিজন 4, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা জানি সবাই যে আমাদের নামের পাশে এসিএ বা এসিএমএ বা সিআইএমএ, এই নামগুলার পাশে যে পদবিগুলা, এই পদবিগুলো কতটুকু ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক সেই জন্য আমরা যখন দেখি যে ভার্সিটি লাইফ শুরু করার সময় যে 99% মানুষ বলে যে আমি সিএ হব বা সিএমএ হব বা প্রফেশনাল বডির সাথে যুক্ত থাকবো, সেই স্বপ্নগুলো আমাদের পরবর্তী এসে ম্লান হয়ে যায়। এবং ম্লান হওয়ার যে কারণগুলো আমরা দেখি, আমাদের সঠিক যে ইনফরমেশন গুলা, এই ইনফরমেশন গুলো আমাদের অনেক সময় থাকে না। সেই জন্য দেখা যায় হলো পরবর্তীতে যখন আমরা বিবিএ শেষ করি, তখন দেখা যায় হলো আমরা সবাই বলি আমরা বিসিএস ক্যাডার হব বা ব্যাংক জবে যাব। তো এই জায়গাগুলো থেকে আমাদের যে কনফিউশন গুলো, এই কনফিউশন গুলো দূর করার জন্য আজকে আমাদের লাইভের আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি নাহিদ ভাই, কোঅর্ডিনেট করেছে হলো তাজিন জাফর। আহ, সবাইকে ধন্যবাদ। এর সাথে সাথে আপনাদের যে প্রশ্ন এবং কনফিউশন দূর করার জন্য আমাদের সকলের প্রিয় স্যার ডক্টর মোহাম্মদ জামিল শরীফ স্যার, এসিএ স্যার আমাদের সাথে যুক্ত আছেন। স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইউনিভার্সিটি অফ ঢাকা, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। সাথে সাথে যুক্ত আছেন আমাদের সাথে রিফাতুল ইসলাম নাজমুল ভাইয়া। উনি সিআইএমএ ফাইনালিস্ট এবং তিনি ম্যানেজার, ইন্টারনাল অডিটর হিসেবে আছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির। এবং তার সাথে সাথে আমাদের সাথে যুক্ত আছেন আতাউর রহমান এসিএ ভাইয়া। তিনি কেপিএমজি তে আছেন ম্যানেজার অডিট, ম্যানেজার অডিট অ্যান্ড অ্যাডভাইজারি কেপিএমজি তে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি হলো আমাদের সেশনে চলে যাব। তার আগেই আমি আমাদের এই যে সেশনটার কয়েকটা ফেসে আমরা ভাগ করেছি। প্রথম দিকে আমরা সাদদের জার্নি গুলো সম্পর্কে জানবো, পরের দিকে হলো আমরা অপরচুনিটি গুলো কেমন সেটা জানবো, এবং যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন গুলো আমরা আমাদের প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়ায়, সেই জায়গাগুলো আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি সে সম্পর্কে জানবো, এক্সামশন সম্পর্কে জানবো, ফিস সম্পর্কে জানবো, এবং সব শেষে যেমন আমরা ক্লাসের শেষের দিকে যেমন আমরা সাজেশন গুলো পাই, আমরা সাজেশন গুলো পাবো, কারণ আপনাদেরকে সাজেশন গুলো আগে ভাগে দিয়ে দিলে হয়তো আপনারা লাইভ শেষ পর্যন্ত দেখতে না পারেন এই ভয়ে। আচ্ছা, যাই হোক, সরাসরি আমরা কোয়েশ্চেন চলে যাচ্ছি। আমি সম্মানিত শিক্ষক, আমাদের সকলের প্রিয় স্যার ডক্টর মোহাম্মদ জামিল শরীফ স্যারকে অনুরোধ করব, স্যার আপনার জার্নিটা কেমন ছিল এই সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, আমরা মেবি জার্নি শুরু করি 2008-এর দিকে। 8-এর দিকে হচ্ছে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে চিন্তা করি যে হ্যাঁ, অলরেডি আমাদের ডিপার্টমেন্টের অনেক টিচারই হচ্ছে গিয়ে সিএম এর সাথে যুক্ত, বা তারা তখনই এসিএমএ বা এফসিএমএ ছিলেন আর কি। তো এগুলো দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি। ইন্সপায়ার হয়ে আমরা বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা 2008-এর দিকে সিএমএ থেকে ফার্স্ট ভর্তি হই আর কি। তো তখন আমরা বিবিএ শেষ করেছিলাম, বাট রেজাল্ট হয়নি তখনও। বাট আমরা ওখানে তখন ভর্তির প্রক্রিয়া শুরু করি। ভর্তির প্রক্রিয়া শুরু করে মানে আমরা তখন যেটা সুবিধা ছিল, এখনো সেই সুবিধাটা আছে, সেটা হচ্ছে আমরা 2টা লেভেল একসাথে ভর্তি হয়েছিলাম। এবং যেগুলোতে আমরা এক্সামশন পাবো বলে আশা করেছিলাম, তো সেটা হচ্ছে গিয়ে আমরা একটু ওয়েট করেছি, পরীক্ষাটা দিইনি। পরীক্ষাটা না দিয়ে আমরা এক্সামশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এবং ডিপার্টমেন্ট থেকে যখন আমরা ফাইনাল রেজাল্টটা পাই তখন ওখান থেকে আমরা এক্সামশনগুলো পেয়ে যাই। আর এরপর থেকে হচ্ছে কি আমরা পরীক্ষা দিই। পরীক্ষা দিয়ে আমি মেবি 2012 দিকে আর কি কমপ্লিট করি। এই হচ্ছে মোটামুটি আমার শুরু সিএমএ, এবং তারপর থেকে তো এখন অবশ্য আমি এফসিএমএ। হ্যাঁ, মানে লাস্ট ইয়ার আমি হচ্ছে এফসিএমএ হয়েছি। হ্যাঁ, প্রত্যয়। আমি একটু এড করতে চাই। আমরা যখন P1টা পাশ করি তখন হলো আমরা স্যারের কাছে যাই, স্যার স্যার কি কি পড়তে হবে। স্যার একদম আন্তরিকভাবে আমাদেরকে হেল্প করেন, এবং স্যারের দোয়া এবং আন্তরিকতার মাধ্যমেই আমরা P1টা পাশ করছি, যদি মানে এখানে মেনশন করলাম। আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি রিফাতুল ইসলাম নাজমুল ভাইয়ের কাছে চলে যাব, যে আপনার সিআইএম এর জার্নিটা কেমন ছিল ভাইয়া, যদি একটু কাইন্ডলি বলতেন। আচ্ছা, সিনেমা করতে গিয়ে আমাদের দেশে মোটামুটি একটু সমস্যা হয়, ওইরকম ইনফরমেশন অ্যাভেলেবেল নাই। তো
আমার জার্নিটা মোটামুটি ইন্সপায়ার ছিল হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এরই 12 ব্যাচের 12 ব্যাচের এক আপু, উনি আমার সাথে কলিগ রিসেন্ট। তো ওনার সাথে উনি সিনেমা করছিলেন, উনি আমাদেরকে মোটামুটি মোটিভেট করতেন। দেখা গেল নুসরাত আপু, উনি 12 ব্যাচের নুসরাত আপু। তো ওনার মোটিভেশনেই মোটামুটি শুরু করা। বাট প্রথম দিকে আসলে যেটা হয়েছে, আমরা বাংলাদেশে সিনিয়র স্টুডেন্ট খুবই কম, ইনফরমেশন সেভাবে অ্যাভেলেবেল না। তো আমরা যখন জয়েন করি, মানে তার প্রায় 1 থেকে 2 বছর পরে স্টার্ট করি সিনেমাটা। আমরা 3 জন ফ্রেন্ড মিলে স্টার্ট করি, আমি আর 15 ব্যাচেরই আরেকটা ফ্রেন্ড অ্যাকাউন্টিং এর শরীফ, আর ফাইন্যান্সের একটা ফ্রেন্ড 15 ব্যাচের, ও আমাদের ব্যাচমেটই নাফিসা। তো আমরা 3 জন একসাথে স্টার্ট করি, বাট আনফরচুনেটলি ওরা 2 জন পরে কিছুদিন পর কুইট করে আর কি, কন্টিনিউ করে না। আমার আমরা 3 জনের মধ্যে শুধু আমি একাই এখন পর্যন্ত কন্টিনিউ করছি। আর সিনেমার বেশ কয়েকটা রুট আছে, আমি আশা করি পরে এগুলো ডিসকাস করবো। তার মধ্যে আমি ম্যানেজমেন্ট কেস স্টাডি যে রুট, সেই রুটে জয়েন করি, যার কারণে একটু ডিফিকাল্টিসটা বেশি ছিল। তো এখন এসে আমি স্ট্র্যাটেজিক লেভেলে আছি, অলমোস্ট 3 বছর হয়ে গেছে। 3 বছরের মধ্যে স্ট্র্যাটেজিক লেভেলে, আর আশা করছি যে হয়তো 2021 সালের মধ্যে পাস করতে পারবো যদি আল্লাহ সহায় হয়। এই হচ্ছে সংক্ষেপে আমার জানা। আহ, আমি একটু ভাইয়ের সাথে অ্যাড করতে চাই। আমাদের কাছে ভাইয়ের মানে যে পরিচয়টা, সেই পরিচয়টা হলো আমাদের কাছে অনেক বড়। তিনি ইউডাফের এক্স প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। এই পরিচয়ের জন্য আমরা গর্ববোধ করি ভাইয়াকে নিয়ে। এখন হিসেবে আছেন। কথা না বলে সরাসরি আতাউর রহমান ভাইয়ের কাছে চলে যাবো। ভাইয়া যদি বলতেন কেমন ছিল। থ্যাংক ইউ প্রত্যয়, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার আসলে সিএ করার ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের ডিপার্টমেন্টে আমরা আসলে যখনই জয়েন করি, যখন আসলে আলামিন স্যার, সালাদ স্যারের মানে সত্যিকার অর্থে তাদের কথাই আমরা আসলে মোটিভেটেড হই, তাদের কথায়। তো তখন থেকে আসলে আমরা মানে সিএ করার বা সিএ হওয়ার স্বপ্ন দেখি। তো আমি জাস্ট আমার এমবিএ কমপ্লিট করার সাথে সাথেই আমি কেপিএমজি তে আর্টিকেল স্টুডেন্ট হিসেবে জয়েন করি। সেটা ব্যাক ইন 2012 অক্টোবরের দিকে। এন্ড আমি নভেম্বর ডিসেম্বর 2016 আমি সিএ পাস করি। তো ডিউরিং দি জার্নি আসলে দেয়ার ওয়াজ আপস এন্ড ডাউনস, অবশ্যই, কারণ সিএ মানেই হচ্ছে আসলে নর্মাল হচ্ছে যে ফেল করা, বাট যখন আমরা পাস করি এটাকে আনএক্সপেক্টেডই মনে করি সবসময়। তো দ্যাট হ্যাপেন্ড অলসো ইন মাই লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ আমি আসলে যেমন আমার যেমন হয়েছে যে আমি প্রফেশনাল লেভেল আমি ফার্স্ট টাইমে একেবারেই চান্স পাস করে ফেলি, ফার্স্ট অ্যাটেম্প। বাট আদার্স টু লেভেলস আসলে আমাকে ফিউ টাইমস আমি ফেলও করি। সো ট্রুলি হচ্ছে যে সিএটা আসলে এরকম হয়, তো আপস এন্ড ডাউনস থাকে। আর সত্যিকার অর্থে আমি মানে কি বলবো, মানে বিশেষ করে সালাহ স্যার, আলামিন স্যারের কাছে আসলে গ্রেটফুল যে তারা আসলে আমাদেরকে মোটিভেট করছে। আমি আসলে যেমন আমার যেমন হ্যালো, হ্যাঁ, তো ভাই শুনতে পাচ্ছি। প্রত্যয়, আচ্ছা। তো যেটা আসলে সত্যিকার কথা আমিও বলবো যে মানে আমার লাইব্রেরি যদি কোনো কিছু একটা চেঞ্জ করে, কোনো একটা ডিসিশন, সেটা হচ্ছে যে সিএ হওয়ার জি ক্ষেত্রে। ভাইয়া, তো শুনছি। আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি আসলে আপস এন্ড ডাউন ছিল, বাট আমি আসলে একটু ফোকাস এন্ড ডিটারমাইন ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি আমার আসলে সেই জার্নিটা জি পার ভাইয়া। করতে পারছি। তো থ্যাংক ইউ প্রত্যয়। ধন্যবাদ ভাইয়াকে। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সকলের প্রিয় স্যার হিমু স্যার, এমন স্যার। কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। এই পর্যায়ে আমরা জানতে চাচ্ছি যে, হ্যালো, হ্যাঁ, প্রত্যয় শুনতে পাচ্ছি।
হ্যালো, হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? প্রত্যয় একটু সুপ্ত কি আছো? সুপ্ত জয়েন করবে? আসসালামু আলাইকুম। আসলে প্রত্যয়দার মনে হয় একটু নেটের সমস্যা করছে আর কি, ওই জন্য হয়তো চলে গেছে। হোপফুলি উনি কিছুক্ষণের মধ্যে জয়েন করবে। তো ভাইয়া, আমরা এখান থেকে একটা কমেন্ট আপাতত একটু নিয়ে নেই। আপনারা যদি স্পেশালি আতাউর ভাইয়া যদি একটু এটার অ্যান্সার দিতেন আর কি, যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা ইফেক্টিভলি কিভাবে এখন থেকে সিএ ক্যারিয়ার ফোকাস করে প্রিপারেশন নিতে পারে। গুড কোশ্চেন। আসলে মানে যে কোনো একটা ক্যারিয়ারের ক্ষেত্রে শুরু থেকে একটা প্ল্যান করতে হয়, ডিসিশন নিতে হয় আমি কি করব কি হব। সেক্ষেত্রে কেউ যদি চিন্তা করে যে সে সিএ হবে বা সিএ করতে চান, তো সেই ক্ষেত্রে যেটা এখন থেকে যে একেবারে প্রিপারেশন নিতে হবে সেটা না, তাকে মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে হ্যাঁ আমি আমার ক্যারিয়ারটা আসলে এইদিকে গড়বো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে তাকে একটু মানে পড়ালেখার প্রতি একটু মনোযোগী হতে হবে এখন একাডেমিক পড়ালেখার ক্ষেত্রে। বিকজ অফ কি, মানে আমাদের আইসিবি সিলেবাসে যে 17টা কোর্স আছে, 70 কোর্স, অল অফ দিস কোর্স অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে। বিশেষ করে আমি যদি বেসিক অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কর্পোরেট রিপোর্টিং, ট্যাক্সেস, বিজনেস লস, অল অফ দিস, অডিট, এই সব কোর্সগুলো আমাদের আসলে অ্যাকচুয়ালি আইসিবিতে আছে। তো এই কোর্সগুলোর প্রতি একটু মনোযোগী হওয়া উচিত। আর তো আমি এগুলাই বলবো আসলে যে মানে এখন আসলে ঠিক ওইভাবে এই ব্যাংকে সিএ ফার্মেতে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে আমাকে অনেক বেশি আবার আদার্স কিছু পড়ালেখা করবে এরকম না, একেবারেই জেনারেল টাইপ কোশ্চেন হয় সব। সো এটা ইজি হবে। তো আমি যেটা এখন অ্যাডভাইস করবো যে কারেন্ট পড়ালেখার প্রতি একটু ফোকাস থাকতে হবে আর মেন্টালি একটা প্রিপেয়ার থাকতে হবে, হ্যাঁ আমি এই প্রফেশনে যাব। প্রত্যয়। আচ্ছা, প্রত্যয় হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক সুন্দর ইনসাইটফুল কথাগুলো বলার জন্য। হোপফুলি আমাদের ফার্স্ট ইয়ারে যারা আছে স্টুডেন্টরা, তারা অনেক উপকৃত হবে এগুলো শুনে আর কি। তো ভাইয়া, আর আপনার কাছে একটা কোশ্চেন আর কি, যে সিএ হিসেবে সিএ কে ক্যারিয়ার হিসেবে নেওয়ার পিছে আমাদের আসলে রিজনটা কি হতে পারে, বা এই এই সেক্টর থেকে একটা স্টুডেন্ট বা একজন প্রফেশনাল ডিগ্রি যে নিবে সিএ, সে কি কি অপরচুনিটিস পেতে পারে বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি কি, কেউ যদি সিএ পাস করে ফেলে এই প্রফেশনে যখন আসে, তার জন্য আমি বলবো যে অনলি তার জন্য স্কাই ইজ দ্য লিমিট। বিকজ তার জন্য কর্পোরেট লেভেলে সব জায়গায় ওপেন থাকে। সে যখন সিএ পাস করবে সে কিন্তু অডিট এন্ড অ্যাডভাইজারি ফার্ম গুলাতে সে প্র্যাকটিস করতে পারবে, নিজে কর্পোরেট ওয়ার্ল্ডে সে যেতে পারবে, চাকরি করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ সে নিজে বিজনেস করতে পারবে অথবা কারোর সাথে বিজনেস এন্টারপ্রেনারশিপ হিসেবে কাজ করতে পারবে। সো দিস আর দ্য অপরচুনিটিস। এছাড়া সে ইচ্ছা করলে সে দেশের বাইরেও যেতে পারবে। বিকজ অফ আমাদের আসলে এই মানে এই প্রফেশনাল ডিগ্রিজ গুলো আসলে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সব জায়গায় আসলে সেম ভাবে মূল্যায়ন করা হয়। বিকজ এটা শুধু ডিগ্রি না, আমাদের আসলে স্কিল, এক্সপিরিয়েন্স, অল অফ দিস আর ভেরি ইম্পর্টেন্ট। মানে আমাদের এই আর্টিকেলশিপ বা সিএর ভিতরে এগুলো আমরা আসলে শিখি। তো আমি বলবো যে এগুলো অপরচুনিটিস হয়। আর কেন আসে সেটার ক্ষেত্রে আসলে ইট ভেরিস। তো আমি আসলে প্রাইমারিলি বলবো যদি কেউ অনেস্ট ডিসেন্ট ওয়েতে আসলে একটু সলভেন্ট ফ্যামিলি লিড করতে চায়, সে যদি ভালো একটু জব করতে চায় অ্যাটলিস্ট মিড লেভেল, বা সে যদি কখনো চায় যে সে টপ লেভেলে যাবে, তো জাস্ট সিএ পাস করার পরে আসলে ওই সমস্ত লেভেল গুলোতেই মানুষজন আসলে চাকরিতে জয়েন করতে পারে। মিনিমাম লেভেলে, মিড লেভেলে অ্যাকচুয়ালিতে জব গুলোতে জয়েন করে। ওকে, তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের তাদেরকে কি অ্যাট্রাক্ট করে, একটা আমি বলবো যে তাদের এক্সাইটিং কেরিয়ার্স ওয়ান থাকতে পারে, যে এরকম একটা কেরিয়ার, এখানে একটা বলতে পারবো যে গুড বা হ্যান্ডসাম একটা কম্পেনসেশন প্যাকেজ থাকে। অ্যাটলিস্ট তারা যখনই সিএ পাস করেন তারা মিনিমাম 6 ডিজিট স্যালারি পান। আর আমাদের ক্ষেত্রে সোসাইটি তো আমার কাছে, আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আমি দেখি যে সোসাইটি এটাকে ওয়েল রিকগনাইজ, মানে তারা ভালোই চিন্তা করে। অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড এটা আসলে সত্যিকার অর্থে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড ডিগ্রি এটা। আমি দেখছি যে আমাদের ফার্মে বা আমাদের এই প্রফেশনে যারা আছে, ইউএসএ আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, কাতার আছে, যেমন আমি নিজেও কাতারে কাজ করছি কিছুদিন, ইউকে তে আছে, আমাদের অফিস থেকে আছে।
তো আমি বলবো যে অল অফ দিস অ্যাকচুয়ালি আওয়ার গ্রাজুয়েটস বা তাদেরকে এই এই সমস্ত জিনিস অ্যাট্রাক্ট করে এই প্রফেশনে আসার জন্য। প্রত্যয়। জি। ধন্যবাদ ভাইয়া। সরি, আসলে আমার নেট নিয়ে একটু সমস্যা হচ্ছিল। It's okay. আমার নেট কানেকশন নিয়ে একটু সমস্যা হচ্ছিল, এই জন্য আমি দুঃখিত। আমার প্রশ্ন, এই পরের প্রশ্নটা যিনি করেছেন সেটা স্যারকেই করেছেন, জামিল শরীফ স্যারকে করেছেন। সে বলতে যাচ্ছে যে করোনা মহামারীর কারণে যেই মানে প্রাইভেট সেক্টরে যে জব লসের কথাটা চিন্তা করে সে প্রশ্নটা করেছে হয়তো। সে বলতে চাচ্ছে যে সিএমএ টা করে সে গভর্নমেন্ট জব অপরচুনিটি গুলো কি কি হবে, বা এর পাশাপাশি আমরা প্রাইভেট জব সম্পর্কেও আমরা শুনতে চাইবো স্যারের কাছ থেকে। কাইন্ডলি স্যার যদি একটু বল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন জবের বিষয়টা এটা প্রেডিক্ট করাটা খুবই ডিফিকাল্ট আমার মনে হয়, যে আসলে আগামীতে কি হবে না হবে। হ্যাঁ, এটা একটা বড় ইস্যু। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে জব, গভর্নমেন্ট জবের কথা বললেন। গভর্নমেন্ট জব আমি দেখেছি, মানে সিএমএ করেছেন এমন পার্সনরা গভর্নমেন্টের বিভিন্ন পজিশনে আছেন, বাট নট নেসেসারি যে এরকম যে আপনি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আলাদা করে বলে দিয়েছে যে ওনাকে সিএমএ থাকতে হবে, ওরকম হয়তো না। হ্যাঁ, কিন্তু এরকম হতে পারে যে আপনি যে পজিশনে যে অ্যাপ্লাই করলেন সেটার জন্য ওইটা হচ্ছে গিয়ে সিএমএ কোয়ালিফিকেশনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া হবে। বাট স্পেসিফিক্যালি যে বলা হবে যে সিএমএ চাচ্ছি বা এরকম চাচ্ছি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, মানে আমার মনে হয় না ওরকম খুব বেশি একটা ইয়ে আছে আর অপরচুনিটি। তবে যদি একটা বলি, ফর এক্সাম্পল যে আপনি বিসিএস পরীক্ষা দিলেন, সাথে সাথে আপনি হচ্ছে সিএমএও করছেন। তো দুইজন পার্সন যদি পাশাপাশি থাকে, একজন হচ্ছে গিয়ে সিএমএ করেনি, আরেকজন হচ্ছে সিএমএ করেছেন এবং কিছু কোর্স কমপ্লিট করেছেন, তো অবভিয়াসলি এটা তো বোঝা যাচ্ছে সে একটা কম্পিটিটিভ পজিশনে আছে এবং সে একটা ওর সাথে কম্পেয়ার করলে, তার ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করলে সে একটা ভালো পজিশনে আছে যে তাকে যাতে সিলেক্ট করা হয় সেই বিষয়টা নিয়ে। তো আমার মনে হয় আপনারা মানে যারা চিন্তা করছেন সিএমএ করার জন্য, তো আমি যখন প্রথমে শুরু করেছি তখন দুইটা পয়েন্ট বলেছি। যে একটা পয়েন্ট আমি বলেছি যে আমি কয়েকজন বন্ধুর সাথে মিলে হচ্ছে গিয়ে সিএমএ করতে গিয়েছি। হ্যাঁ, এটা একটা ফার্স্ট ইস্যু ছিল। সেকেন্ড ইস্যু হচ্ছে গিয়ে ধরেন আপনার কস্টিং একটা বিষয় ছিল। তো এটা হয়তো কোশ্চেনটা পরেও আসতে হবে। তো আমার কাছে মনে হয় যে আমি যখন স্টুডেন্ট ছিলাম, তো তখন আমি সিএমএটা আমি নিজের খরচেই হচ্ছে গিয়ে মানে পেরেছি আর কি মিট আপ করার জন্য, কারণ খরচটা খুব বেশি ছিল না ওই সময়টাতে। তো এক হচ্ছে ফ্রেন্ডদের নিয়ে করার কারণে সুবিধা কি হয়েছে যে আমি একটা সাহস পেয়েছি। আর হচ্ছে গিয়ে আতাউর যেমন বলেছিল যে ডিপার্টমেন্টে পড়া পড়লেই হচ্ছে গিয়ে কি অনেক সিএ পড়া করা হয়ে যায়, ঠিক তেমনি সিএম এর ক্ষেত্রেও ডিপার্টমেন্টে পড়া যদি আমরা ভালো করে করি তাহলে ওটাই হচ্ছে কি সিএম এর জন্য প্রিপারেশন হয়ে যায়। আর যেটা বলতে চাচ্ছিলাম যে বিবিএ পড়ে আমি কেন গিয়েছি আর কি। তো ওইখানে যেটা আমরা সুবিধা পেয়েছি যে আমরা বিবিএ তে যে কোর্সগুলো করেছি দেখা গেল যে ওই কোর্সগুলাই হচ্ছে গিয়ে কি অলমোস্ট সিএমএ তে আছে আর কি। তো আমরা ওই প্রিভিয়াস যে পড়াটা ওটার জন্য আমাকে খুব বেশি লোড নিতে হয়নি সিএমএ পরীক্ষার জন্য। আমরা দেখা গেল যে ফ্রেন্ডরা মিলে এক সপ্তাহ আগে পড়াশোনা শুরু করেছি, পরীক্ষা দিয়েছি, হয়তো পাস করেছি অথবা পাস করিনি, বাট খুব বেশি আমাকে কষ্ট করতে হয়নি আর কি। ঠিক আছে, তো এই সুবিধাগুলোর কারণে হচ্ছে কি এক হচ্ছে কস্টিং আমার জন্য একটা মানে ভালো একটা কি ছিল যে খরচটা যেহেতু কম আমি এটা এফোর্ড করতে পেরেছি। আর একটা হচ্ছে কি আমার ফ্রেন্ড সার্কেল এবং হচ্ছে আমার ডিপার্টমেন্টের প্রিভিয়াস এডুকেশন, এই সব কিছু মিলিয়ে আসলে কি আমাকে সিএমএ করতে বা এই ইনস্টিটিউট প্রতি আমাকে আগ্রহী করতে হেল্প করেছে। আমি এই কারণে স্টুডেন্টদেরকেও বলবো যে যেহেতু আপনারা 22nd ব্যাচ বিশেষ করে বিবিএ কমপ্লিট করেছেন, হ্যাঁ, তো আমার মনে হয় যে বিবিএ কমপ্লিট করার পরে সিএমএ তে আসা উচিত। এখানে আসলে সিএমএ করতে যাওয়া উচিত যারা ডিসাইড করেছেন আর কি। তাহলে আমরা যেটা ফোর্থ ইয়ার মানে 4 বছর ধরে যারা পড়েছি সেখান থেকে আমার অলমোস্ট মানে পড়াটা হয়ে যায়, আমার অলরেডি ডান আর কি, 70% অলমোস্ট ডান। যে আমার পড়াটা নতুন করে হয়তো 30% আর করতে হতে পারে, 30 to 25%। হ্যাঁ, করতে হবে। জি, ধন্যবাদ স্যার। এই প্রশ্নটাই আমি রিফাতুল ইসলাম নাজমুল ভাইয়াকে করব যে গভর্নমেন্ট অথবা প্রাইভেট মানে এই ধরনের অপরচুনিটি গুলো যদি একটু কাইন্ডলি আমাদেরকে ব্রিফলি বলতেন। আচ্ছা, কোথায় কোনটা বলতে হচ্ছে সালাদ স্যার যে কোনটা কোথায়? হ্যাঁ, সালাদ স্যার আমাদের সাথে সালাদ স্যার যুক্ত আছেন, আহমেদ সালাদ স্যার। হ্যাঁ, জি স্যার, স্যার আমাদের সাথে যুক্ত আছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
হ্যাঁ, বলছি আমি সরাসরি স্যার চমৎকার একটি স্যার মৌ পয়েন্ট সানিং নিয়ে কথা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এমআরএ বিটুইন এমআরএ এবং আইসিএবি এন্ড সিমা। আচ্ছা, আমি এই ব্যাপারে একটু হাইলাইট করি। আমি একটা স্লাইড রেডি করেছি, মানে অ্যাটলিস্ট পার্শিয়াল আমি হয়তো কিছুটা শেয়ার করতে পারবো। স্ক্রিন শেয়ার করলাম। সিমার সাথে আইসিএমএবি এবং আইসিএবির দুইটা বাংলাদেশি বডিরই এমআরএ আছে। এর মধ্যে প্রথমে আইসিএমএবি বলছে, আইসিএমএবির সাথে এর আগে সিমার একটা এমওইউ ছিল, যাতে করে সিমা মেম্বার যারা, মানে সিমা যারা কমপ্লিটলি কোয়ালিফাই করবে, সেই মেম্বাররা আইসিএমএবির ডিরেক্ট মেম্বারশিপ পাবে। এটা আগে ছিল, বাট এখন সেটা নাই। এখন মেবি একটু চেঞ্জ আসছে। তো ওখানে আইসিএমবি তাদের এক্সেম্পশন পলিসি 4B তে বলছে, দ্য মেম্বার অফ সিমা, CPA USA, CGA Canada, or other equivalent foreign professional accounting body may be granted exemption on different subject level recommended by the Education Committee by the ICMB National Council. এটা কোয়ালিটেটিভ ইস্যু, আমি বলে দিচ্ছি। এটা ডিরেক্ট মেম্বারশিপ দেওয়াটা একটু অড, এই জন্য হয়তো তারা এখন যেটা করে যে এটা ওদের এডুকেশন কমিটির হাতে ছেড়ে দেয়। তো আমি আনঅফিশিয়ালি যতটুকু জেনেছি, ওখানে তারা একটা দুইটা সাবজেক্ট বা ট্যাক্স রিলেটেড দুই তিনটা কোর্স ছাড়া ম্যাক্সিমাম কোর্সে এক্সামিশন দিয়ে দেয়। অর্থাৎ অল্প কয়েকটা কোর্স থাকে, দুই তিনটা কোর্স হয়তো পাস করতে হয়। প্রত্যয় আমার কথা কি শোনা যাচ্ছে বা স্ক্রিনটা কি শেয়ার করছে? স্ক্রিনটা শেয়ার হবে। আচ্ছা, ওকে। সো এটা মোটামুটি আমি ক্লিয়ার করতে পারলাম যে আইসিএবি মেইনলি ম্যাক্সিমাম সাবজেক্টে দিয়ে দিচ্ছে। আইসিএবির এখনো সম্ভবত 20টা মানে এতে সাবজেক্ট কাজ করে না পেপারের মধ্যে। স্ট্রিমিয়ারে। হ্যাঁ, 20টা সাবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি সম্ভবত হ্যাঁ 20টার মধ্যে 16টা থেকে 18টা পর্যন্ত এক্সামিশন পাওয়া যেতে পারে, তবে এটা সিলেবাস চেঞ্জের উপর অনেকটা নির্ভর করে। আর আমরা যেটা জানি যে আইসিএমবি বাংলাদেশে সিমার সিলেবাসটা ফলো করে। মানে সিমা যেহেতু গ্লোবাল বডি, সেই হিসেবে সিমার সিলেবাসটা ওরা অ্যাডপ্ট করে নেয়। এবং ওখান থেকে যার কারণে সিমাকে ওরা ম্যাক্সিমাম প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে। বাট এটা হচ্ছে সিলেবাস চেঞ্জের উপর অনেক ক্ষেত্রে কম বেশি হতে পারে। তো এই কারণে ওরা এক্সাক্ট না বলে এটাকে এডুকেশন কমিটির হাতে ছেড়ে দেয়। এটা হচ্ছে আইসিএমবির সাথে। অ্যান্ড আইসিএবির সাথে যেটা, আইসিএবির ওয়েবসাইটে আমি একটা গাইডলাইন পেয়েছি, সেখানে দেখতে পেলাম যে আইসিএবি বলতে মানে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটা সিএম বডি, ওখানে টোটাল 18টা পেপারের মধ্যে সিমাকে টোটাল 9টা পেপার এক্সামশন দিচ্ছে। আমি একটু, এখানে বলছি, will be granted 6 papers exemption from ICAB certificate level, except principles of taxation of ICAB required to pass the principles of taxation. And number 7 will be granted 3 papers exemption of ICAB professional level required to pass FA and R, taxation planning and compliance, audit and assurance, corporate laws, and practice of ICAB professional level. And হচ্ছে প্রফেশনাল লেভেলে পুরোটা পাস করতে হবে। সো আমি যদি সামারি করি, আইসিএবি তে সিমা মেম্বার যারা, তারা পাচ্ছে 18টার মধ্যে, কেস স্টাডিকে একটা পেপার ধরে নিয়ে 18টা পেপারের মধ্যে 9টা পেপার এক্সামিশন পাচ্ছে এবং বাকি 9টা পেপার পাস করতে হবে। তো এটা গেল সিমা থেকে আইসিএমএবি এবং আইসিএবি তে যে এক্সামিশনটা দেওয়া হচ্ছে সেটা। আর আইসিএবি থেকে এবং আইসিএমএবি থেকে যারা মেম্বার, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এন্ড সিএমএ মেম্বার যারা, তাদেরকে সিমা দিচ্ছে হচ্ছে স্ট্র্যাটেজিক কেস স্টাডি। অর্থাৎ এর আগে আমি একটু সিমার স্ট্রাকচারটা শেয়ার করি। এখানে সিমার স্ট্রাকচারে বলছে সিমার টোটাল 16টা পেপার। 16টা পেপার মানে 4টা লেভেল, প্রত্যেকটা লেভেলে 4টা পেপার করে। তো সার্টিফিকেট লেভেল, অপারেশনাল লেভেল, ম্যানেজমেন্ট লেভেল এন্ড স্ট্র্যাটেজিক লেভেল। প্রত্যেকটা লেভেলে পেপার 3টা এন্ড একটা কেস স্টাডি, টোটাল 4টা। 4টা করে 4টা লেভেলে 16টা পেপার। এন্ড আইসিএবি এন্ড আইসিএমএবি যে মেম্বার, তাদেরকে সবগুলো পেপার এক্সাম্পশন দিয়ে স্ট্র্যাটেজিক লেভেলের যে কেস স্টাডি সেটাতে অ্যালাউ করছে। সো দ্যাটস দ্য সামারি।
হ্যাঁ, প্রত্যয়। হ্যাঁ, প্রত্যয় শুনতে পাচ্ছ? প্রত্যয়। প্রত্যয়ের সমান্তর নাজমুল, বাংলাদেশে এখন কোন সিলেবাসটা ফলো করা হয়? সীমাতে 2015 সালে যেটা করেছো এটা? না স্যার, 2019 সালে সিমা 19টা। আচ্ছা। পরের কোশ্চেনটা নেবেন নাকি? একটা কোশ্চেন ছিল মনে হয় নাজমুলের কাছে এর আগে, শেয়ার করেছেন কিনা? আতাউর ভাইয়ারও একটু মনে হয় নেটে সমস্যা করছে আর কি। প্রত্যেকটা তো হ্যাঁ, তো একটা কোশ্চেন আর কি আমাদের সামনে এসেছে। সে বলছে হচ্ছে সিএমএ আর বিবিএ এর পরে সিএ অথবা এমবিএ এর পরে সিএ করা। হ্যাঁ, এই তিনটা ভিন্ন ক্ষেত্রে সুবিধা অসুবিধাগুলো একটু জানতে চাচ্ছিলাম। আহ, জামিল শরীফ স্যার, আপনি যদি একটু বলতেন আমাদেরকে এই বিষয়ে, যে বিশেষ করে হ্যাঁ, এই ধরনের প্রশ্ন এর আগেও এসছে যে বিবিএ করে সিএ বা সিএমএ করা উচিত নাকি, বা এমবিএ করে করা উচিত নাকি, কোনটা বেটার হয় আমাদের জন্য? আচ্ছা, আমি সিএম একটা বলি, আতাউর হয়তো সিএটা বলতে পারবে ভালো করে, অথবা যদি জয়েন করতে না পারে তখন আমি কন্টিনিউ করবো আর কি। তো সিএম এর ব্যাপারটা যেমন আমি প্রথমেই বলেছিলাম যে সিএমএ আমার মতে আর কি বেটার হচ্ছে কি আপনি বিবিএ করার পরপরই শুরু করাটা হচ্ছে কি আমার মতে বেটার। হ্যাঁ, তো কেন বেটার সেটা হচ্ছে গিয়ে আমরা যে সাবজেক্ট গুলো পড়ে আসি সেই সাবজেক্ট গুলোই হচ্ছে গিয়ে আপনার যদি এভাবে বলি যে নর্মালি দুইটা লেভেল একসাথে আপনি ভর্তি হতে পারেন। তো দুইটা লেভেলে যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো আমরা বিবিএ তে কমপ্লিট করে ফেলি অলরেডি, অলমোস্ট সবকিছু কমপ্লিট করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমরা যদি পরীক্ষাটা দিতে পারি সুবিধা হচ্ছে গিয়ে আমাদের পাস করার যে অপরচুনিটিটা বা পসিবিলিটিটা সেটা অনেক বেড়ে যাচ্ছে আর কি। তো আমি এই কারণে সাজেস্ট করি সবাইকে যে বিবিএ এর পর শুরু করতে। এবং আরেকটা লজিক হচ্ছে এরকম যে আমরা যেহেতু এমবিএ 1 বছর করছি, ওই 1 বছরের মধ্যে আমরা যে পড়াশোনাটা করবো আবার, তাহলে আমার কিন্তু ওই সিএম এর জন্য আবার রিভিশনটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু ওই টপ সাবজেক্ট গুলোই আবার পড়ছি। তো এরপরে যখন আমি থার্ড এবং ফোর্থ লেভেলে যাব সিএম এর, তখন হচ্ছে এমবিএ তে পড়ার যে সাবজেক্ট গুলো আছে সেগুলো আমাকে আবার হেল্প করবে। তো এই কারণে আমি সবসময় সাজেস্ট করি আমার যে স্টুডেন্টরা যারা আমার কাছে আসে আর কি, আমি বলি যে বিবিএ এর পরে শুরু করলে সুবিধা হচ্ছে আপনার 1 বছর সেভ হচ্ছে এখানে। এবং আপনি যদি এমবিএ করার পরে যদি সিএ করতে না যান বা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি জব করবেন, তো ওই জব করার আগে কিন্তু আপনি বলতে পারবেন আপনার বোর্ডে, ইন্টারভিউ বোর্ডে আপনি বলতে পারবেন যে আমি সিএমএ তে এনরোল করেছি এবং হচ্ছে সিএমএ তে আমি এতগুলো সাবজেক্ট আমি কমপ্লিট করেছি। তো এটা আপনার জন্য কি একটা প্লাস পয়েন্ট হবে। এরপরে হচ্ছে গিয়ে যেহেতু আপনি এমবিএ করলেন, এমবিএ যখন পরীক্ষাটা শেষ হবে লাস্ট সেমিস্টার আসবে, তো তারপর পরে হচ্ছে আপনি সিএমএ পরীক্ষাটা দিয়ে দিচ্ছেন। তো তখন কিন্তু আপনি প্রিপারেশন নেওয়াটার ব্যাপারে কি আপনি একটা ভালো একটা সুবিধা পাচ্ছেন। তো এই কারণে আমি সাজেস্ট করব যে যারা সিএমএ করার প্ল্যান করছেন ইন ফিউচার এবং এই মানে এই প্রফেশনাল ডিগ্রি নেওয়ার স্বপ্ন দেখছেন, তাদেরকে আমি সাজেস্ট করবো সবসময় যে বিবিএ পরপরই শুরু করার জন্য। এবং যে প্রথমে যে পয়েন্টটা বলেছিলাম যে বেটার হচ্ছে কয়েকজন ফ্রেন্ড মিলে হচ্ছে ভর্তি হবেন একসাথে। এর ফলে কি হয়, যখন আপনারা পড়াশোনা করবেন তখন গ্রুপে পড়াশোনা করলে এটা অনেক সুবিধা হয়ে যায়। এটাই। আপনার যদি সিএ এর ব্যাপারটা বলে এখন। প্রত্যয়, সরি আমার মনে হয় স্যারকে কানেকশন একটু অসংখ্য প্রবলেম ছিল। হ্যাঁ, একটু বলো। ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আতাউর ভাই মনে হয় আমাদের সাথে কানেক্টেড হয়নি এখনো। আপনারা শুনতে পাচ্ছেন? একটা আমি শুনতে পাচ্ছি প্রত্যয়। প্রশ্ন ছিল আমাদের স্টুডেন্টদের, সেটা হলো যে আহ, অনেকে দেখা যায় qualify পাওয়া যাবে যারা আমাদের মতো আছে।
প্রত্যয় আচ্ছা তো আমি তাহলে কোশ্চেনটা বলি, কোশ্চেনটা কি ছিল? আমি শুনতে পাইনি আর কি। হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ মানে কোশ্চেনটা ছিল মানে সিএ যদি করতে চায় সেটা কি বিবিএ নাকি এমবিএ এর পরে গেলে বেটার, মানে কোনটা সুবিধা অসুবিধাগুলো কি এটা জানতে চাচ্ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। এটাও আসলে অ্যাকচুয়ালি ভেরিজ পারসন টু পারসন, ডিপেন্ডস। আমার কাছে যেটা আমি বলবো হচ্ছে, বিবিএ শেষ করে গেলে সে কিন্তু 1 বছর বেশি আগে কর্পোরেট লাইফে ঢুকে যাচ্ছে, সে কিন্তু তার পিয়ার্স গ্রুপ থেকে সে 1 বছর আগিয়ে থাকবে। এটা একটা যেমন মানে ইজি দেখা যাচ্ছে। আরেকটা প্রবলেম হয় যে অনলি বিবিএ করার থেকে যারা এমবিএ করে আসলে এই প্রফেশনে আসে তাদের কিন্তু একটু ম্যাচুরিটি লেভেল একটু বেশি থাকে, যার ফলে কি হয়, এন্ড দেন তাদের এমবিএ তে কিছু কোর্স থাকে যেগুলো তাদের সিএ তে খুবই হেল্প করে। তো সামটাইমস দেখা যায় যে যারা এমবিএ করে আসছে লেটে আসছে কিন্তু তারা আগে সিএ পাস করে ফেলছে, তারা আবার অনেক সময় ভালো করে ফেলছে। এটা একটা মানে সমস্যা হয়ে যায় বিকজ অফ ম্যাচুরিটি এন্ড দেন কিছু নলেজ লেভেলও গ্যাপ থাকে। বাট হুয়ার মানে এটা আসলে ম্যাচুরিটি লেভেলটা যে শুধু বিবিএ কমপ্লিট করলে যে হবে না, এমবিএ করলে হয়ে যাবে এরকম না। সামওয়ান কিন্তু অনেক আগে থাকে, অনেকেই যারা বিবিএ করে যদি সে ওই ম্যাচুরিটি লেভেলটা আগে থাকে তখন কিন্তু সে কিন্তু অনেক ভালো করে। এরকম অনেকে আছে যারা বিবিএ করে এসে অনেক ভালো করছে, বা আবার অনেক সময় একটু খারাপও করছে। সো মিক্স অ্যাকচুয়ালি অবজারভেশন। তো আমি বলবো যদি কেউ যদি ডিটারমাইন্ড এন্ড ফোকাস থাকে সি এর ক্ষেত্রে, সে বিবিএ করে আসলেই আসলে ভালো হয়, সে কিন্তু 1 বছর আগিয়ে থাকবে। তো আমাদের রিসেন্টলি একটা স্যার প্রবলেম ফেস করতেছি, দেখতেছি যে আমাদের ইউনিভার্সিটি লেভেলে বা যে কোনো ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রে একটু লেট হয়। সে যদি 3 মাস বা 6 মাস লেট হয়ে যায়, সে কিন্তু আসলে ওই এমবিএ এর স্টুডেন্ট কিন্তু 1 বছর পরে এসে পড়তেছে, সে কিন্তু 6 মাস বা 3 মাস আগে থাকতে পারতেছে। বিকজ অফ রেজাল্ট পাবলিশ হওয়ার আগ পর্যন্ত আইসিএবি বা সিএমএ হয়তো বা এরা আসলে রেজিস্ট্রেশন দিতে চায় না। তো এটা একটা মেজর প্রবলেম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা একটা ট্রেড অফ করতে হবে যে আসলে ডিসিশনটা নিচ্ছে যে সে কতটুকু ডিটারমাইন্ড, সে কতটুকু ফোকাস থাকতে পারবে, সে আসলে কি সিএটা সে তার এক্সপেক্টেড লেভেলে কন্টিনিউ করে কমপ্লিট করতে পারবে কিনা। তো এটা স্যার আমার এক্সপেরিয়েন্স। আমি কি একটু অ্যাড করবো সাথে? জি স্যার প্লিজ। হ্যাঁ সেটা হচ্ছে কি আমরা মানে সিএম এর ক্ষেত্রে আমি বলতে একটু ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কি আমরা যখন এমবিএ তে কোর্সটা ডিজাইন করি আর কি, তো তখন 3টা সেকশন রাখা হয়েছে এবং 3টা সেকশন আসলে করার পিছনে লজিকটা ছিল এরকম যে এক একটা সেকশনে এক একটা টপিকের উপরে বেশি ফোকাস করা হবে, ফোকাস রাখা হবে। যেমন সিএ একটা, সিএমএ একটা, হ্যাঁ কর্পোরেট লেভেল একটা। তো আমরা যখন হচ্ছে বিবিএ করার পরে যারা ডিটারমাইন্ড যে আমি সিএ তে যাবো না সিএমএ যাবো, তো তারা যদি ওই সময়তে যে সেকশনটা ওইভাবে চুজ করে তাহলে এটা কিন্তু তার জন্য একটা প্লাস পয়েন্ট হবে, কারণ সে হচ্ছে কি ওই সাবজেক্টগুলো সে ভালোভাবে কমপ্লিট করতে পারবে। আর সেকেন্ড ইস্যু হচ্ছে কি আমরা কি বিবিএ করে যাবো নাকি এমবিএ করে যাবো, হ্যাঁ এটা আসলে মিক্সড রেজাল্ট যেটা তাও বলেছে। যেমন আমি 15 ব্যাচের একজনকে জানি যে হচ্ছে বিবিএ করে মানে সিএ করতে গেল আরআরএইচে, বাট সে আসলে যখন শুরু করলো এমবিএ করে তার ফ্রেন্ডরা যখন গেল তখন দেখা গেল যে এমবিএ করে যে গিয়েছে, যারা গিয়েছে আর কি, তাদের মধ্যে অনেকেই কমপ্লিট করে ফেলেছে সিএ, কিন্তু যে বিবিএ করে গিয়েছে সে কমপ্লিট করতে পারেনি। তো এটা আসলে কখনো মানে বলা যাবে না, এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। হ্যাঁ তো কি হবে না হবে সেটা গড নোস, বাট আমরা যেটা পারি যে চেষ্টা করতে পারি আর কি। হ্যাঁ এবং ডিটারমাইন থাকা যে আমি এটা কমপ্লিট করবো, যাই হোক না কেন সিচুয়েশন যাই হোক আমরা হচ্ছে গিয়ে এটা কমপ্লিট করবো। এবং আতর হয়তো আমার থেকে ভালো বলতে পারবে যে পাসিং রেট যদি আমরা বলি তো দেখা যাবে যে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে স্টুডেন্ট যারা আছে তাদের হচ্ছে গিয়ে রেটটা অনেক বেশি কম্পেয়ার করলে। তো ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমার মনে হয় যে এমবিএটা করে গেলে একটা হচ্ছে টাইম গ্যাপ আর একটা হচ্ছে গিয়ে ম্যাচুরিটি, দুইটা চিন্তা করলে আমার মনে হয় যে এমবিএ করে যাওয়াটাই হচ্ছে বেটার, আর সিএম এর ক্ষেত্রে হচ্ছে বিবিএ করে যাওয়াটা বেটার। আচ্ছা এখানে আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ sure. তো আমাদের দেশে যেটা একটা প্র্যাকটিস যে অনেকেই কিন্তু সিএ করতে গিয়ে ফ্যামিলি ইস্যুস বা অন্য কারণে ড্রপ আউট হয়ে যায়। তো অনেক সময় কিন্তু সিএ কমপ্লিট করতে পারে না, আর্টিকেলশিপ শেষ হওয়ার আগেই সামহাউ মুভ করতে হয়। ইভেন আমি আমার ফ্রেন্ডদের মধ্যে দেখছি। তো ইন দ্যাট কেস তখন যদি এমবিএটা না করা থাকে তো এটা কিন্তু তার জন্য একটা বড় ধরনের ল্যাকিং হয়ে যায়। মানে আমাদের দেশে তো মানে এমবিএ খুবই কম্পালসারি। সো দেখা যায় যে জাস্ট বিবিএ করে সে জব মার্কেটে বেশ পিছিয়ে যাচ্ছে। তো সবাই যে সিএ করতে গিয়ে ড্রপ আউট হবে তা না, হয়তো 5% বা 10%, বাট প্রিকশন হিসেবে আমার মনে হয় যে এমবিএটা করে যাওয়াটা ওয়াইজ। অ্যাটলিস্ট যেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের খুব ভালো কোয়ালিটির এবং খুব বড় ধরনের এক্সপেন্স ছাড়া একটা এমবিএ অপরচুনিটি পাচ্ছি, আমার মনে হয় যে এটা করে যাওয়াটা ওয়াইজ। বাট ইনফ্যাক্ট যদি ডিটারমাইন্ড থাকে যে না বিবিএ করে গিয়ে আমি সিএ কোয়ালিফাই করবো, দ্যাটস ফাইন। আর এখন এমবিএ করলে আপনার 1 বছর সময় লাগছে, আর এরপর যদি আপনি করতে আসেন গ্যাপ দিয়ে যদি করতে আসেন আপনাকে মিনিমাম 2 ইয়ার্স আপনাকে স্পেন্ড করতে হবে।
রাইট। হ্যাঁ, তো বেটার হচ্ছে কি একসাথে কমপ্লিট করে ফেলা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং স্যারকে। আসলে স্যার, এখানে একজন কোশ্চেন করছে, সেটা হচ্ছে যে উইল ইট বি ইজি ইফ আই ডু সিএ আফটার কমপ্লিটিং বিবিএ ইন ফাইন্যান্স? সো ফাইন্যান্স করে যদি কেউ সিএ করতে চায় তাহলে সেক্ষেত্রে তার জন্য জিনিসটা আসলে কতটুকু ফিজিবল বা কতটুকু অ্যাডভান্টেজ তাকে দিতে পারবে আর কি, বা ডিসঅ্যাডভান্টেজ দিতে পারবে, এই বিষয়ে যদি একটু আতাউর রহমান ভাই আপনি যদি একটু শেয়ার করতেন এই বিষয়ে। থ্যাংক ইউ ফর কোশ্চেন। আসলে মানে আমি যেটা বলবো যে ইরেসপেক্ট অফ ডিপার্টমেন্ট, যদি এরকম হয়, এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টের উপর কিন্তু নির্ভর করে সে কতটুকু ক্যাপাবল। তো অ্যাকচুয়ালি ফাইন্যান্সের কিছু কিছু কোর্স আছে যেগুলো আমাদের সিএ তে আছে, তারা কিন্তু ওই সমস্ত কোর্সে অনেক আগিয়ে থাকে। তো আমার দেখা হচ্ছে যে যারা ফাইন্যান্সের থেকে আমাদের এখানে সিএ করতে আসে এবং কন্টিনিউ করে, তারা কিন্তু অনেক অনেক ভালো করে। ঠিক আছে? তো এইটা আসলে বিবিএ করে যদি আসে এবং সে যদি করতে চায়, নট নেসেসারিলি যে ইজি হবে, ইট ডিপেন্ডস অন পারসন। এখন সে যদি আসলে ওরকম ক্যাপাবল থাকে, হ্যাঁ সে কিছু অ্যাডভান্টেজ পেতে পারে বিকজ অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কোশ্চেন আছে, মানে কোর্স আছে যে কোর্স গুলাতে সে অনেক ভালো করবে অনেকের থেকে। বিকজ আমাদের আসলে প্রফেশনাল লেভেলে একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মানে কোর্স আছে, এটাতে আসলে অনেকে 5 বার 6 বার ফেল করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সে তো এটা একেবারে অনেক অ্যাডভান্টেজ পাবে, সে এটা পরীক্ষা দিলে হয়তো বা পাস করে ফেলবে। তো কিছু কিছু কোর্সে সে অ্যাডভান্টেজ পাবে, বাট ইট ডাজন্ট মিন যে সে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আবার অন্যান্য কোর্সে আবার অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে সুপ্ত? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই প্রফেশনাল ডিগ্রিগুলো কমপ্লিট করে, সেটা সিএ হোক, সিএমএ হোক বা সিমা হোক, এগুলো কমপ্লিট করে আমাদের দেশে এক ধরনের অপরচুনিটি, আবার বাইরে যাওয়ার ক্ষেত্রে আমরা অন্য ধরনের অপরচুনিটি পাবো। তো এই বিষয়গুলোতে প্রত্যেকটা সেক্টর নিয়ে যদি এক একজন করে আলোচনা করতেন। জামিল শরীফ স্যার, আপনি যদি সিএমএ নিয়ে একটু আলোচনা করতেন, যে সিএমএ করার পরে একজন দেশের ভেতরে কি ধরনের অপরচুনিটি পেতে পারে, এবং বিশেষ করে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কোনো অপরচুনিটি পাবে কিনা, এবং এটার পাশাপাশি সে যদি বাইরে যেতে চায় তাহলে তার সেক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধাগুলো থাকবে আর কি, বা বাইরে যাওয়ার অপরচুনিটি কেমন হবে আর কি। আচ্ছা আচ্ছা, তো দেশের বিষয়টা বলি আর কি। মানে আপনারা যখন আমার সাথে যোগাযোগ করলেন, তারপর আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম আর কি, যে আসলে সিনিয়র মেম্বাররা কোথায় কোথায় আছে। হ্যাঁ, তো আমি দেখতে পেলাম যে আসলে অ্যান্সারটা এইভাবে দিলে ভালো হয় যে কোথায় নেই আর কি। হ্যাঁ, তো আমি যদি চিন্তা করি, যে ব্যাংকের কথা চিন্তা করি, সেটা ফরেন ব্যাংক হোক আর লোকাল ব্যাংক হোক, সেখানে সিএমএ আছে। আপনার ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যদি আমি বলি, সেটা গার্মেন্টস হোক, তারপরে যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হোক, সেখানে আছে, এবং তারা ডিফারেন্ট রোল প্লে করছে। যেমন আমি সিএফও দেখেছি, সিও দেখেছি, ঠিক আছে, এরকম উপর টপ লেভেল থেকে শুরু করে মিড লেভেল পর্যন্ত সবখানেই হচ্ছে গিয়ে কি অপরচুনিটিটা আছে। তো দেশের মধ্যে অবশ্যই হিউজ অপরচুনিটি, এবং আমাদের দেশ যেহেতু ডেভেলপিং কান্ট্রি হিসাবে হচ্ছে, রিকগনাইজ হচ্ছে, তো ফিউচারে আমাদের ইকোনমি আরো গ্রো করবে। তো এখানে অনেক বেশি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দরকার হবে। তো আমার মনে হয় যে কেউ যদি কোয়ালিফাই করে, তার জব নিয়ে আসলে চিন্তা করার খুব বেশি একটা দরকার হবে না। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কোয়ালিফিকেশনটা অবশ্যই ইম্পর্টেন্ট, তার সাথে আরো বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আরো বেশি ঠিক বলা ঠিক হবে না, মানে আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল ইন্টারপার্সোনাল স্কিল, তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিল, তার এই জিনিসগুলো সবাইকে ডেভেলপ করতে হবে। এটা যদি ল্যাকিংস থেকে যায়, তাহলে হচ্ছে গিয়ে কিন্তু সে কোয়ালিফাই হলেও মানে সে কিন্তু প্রবলেম ফেস করবে জব পেতে, তারপরে প্রমোশন পেতে, এটা একটা। তো আমাদেরকে কোয়ালিফাই হতে হবে, প্লাস হচ্ছে গিয়ে কি নিজেদের যে ক্যাপাসিটি আছে সেগুলো ডিফারেন্ট এরিয়াতে আমাকে ডেভেলপ করতে হবে। আর দেশের বাইরেও আমি দেখেছি যে অনেক সিনিয়র কাজ করছেন, প্লাস হচ্ছে ডিফারেন্ট কান্ট্রিতে, আতাউর যে কান্ট্রিগুলোর কথা বলেছেন সেসব কান্ট্রিগুলোতেও সিএম এর অনেক মানুষ আছেন। তো আমি একটা জিনিস হয়তো একটু ক্লিয়ার করা দরকার, যে এই যে ওনারা দেশের বাইরে গিয়েছেন বা কাজ করছেন, এটা সবসময় যে এরকম যে সিএমএ করা আছে দেখেই যে উনি ওখানে জব করার সুযোগ পেয়েছেন তা না। হ্যাঁ, এখানে হচ্ছে কি তার কানেকশন কেমন ছিল, কার সাথে কি অপরচুনিটি ছিল কিনা। হ্যাঁ, তো ওই সুযোগগুলো যারা অ্যাভেল করতে পেরেছেন, প্লাস হচ্ছে দেশে যারা ভালো জায়গায় কাজ করেছেন, তারপরে বাইরে হয়তো ওইখানে সে প্রমোশন নিয়ে বা হচ্ছে শিফট করে ওখানে চলে গেছেন, হ্যাঁ, ওই অপরচুনিটি গুলো যারা অ্যাভেল করতে পেরেছেন বা নিতে পেরেছেন, তারাই হচ্ছে কি সুযোগটা কাজে লাগিয়েছেন এবং এখন দেশের বাইরে আছে। তো দেশের বাইরেও কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, ডিফারেন্ট পজিশনে, ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট রোল প্লে করার সুযোগ আছে। তো আমার মনে হয় মানে দেশে এবং দেশের বাইরে সব জায়গায় সমানভাবে সুযোগ আছে। প্লাস হচ্ছে কি আমি দেখেছি প্রায় 150 সিএমএ ওনারা দেশের বাইরে এখন আছেন আর কি।
টোটাল আমাদের মেবি মেম্বার হচ্ছে 1500 বা 1600 এর মতো। তো তার মধ্যে 150 প্লাসই হচ্ছে কি দেশের বাইরে। অসংখ্য ধন্যবাদ স্যার। রিফাতুল ইসলাম নাজমুল ভাই, আপনার কাছে যদি সেম কোশ্চেনটা একটু জানতে চাই সীমার পার্সপেক্টিভ থেকে, আপনি যদি কাইন্ডলি এই বিষয়ে একটু বলতেন যে। জি আচ্ছা, থ্যাংক ইউ সুপ্ত। সিমার ব্যাপারে বলতে গেলে যেটা আসলে যে সিমার অপরচুনিটিটা আমি আসলে বাংলাদেশের ক্ষেত্রে বাইরেই বেশি দেখি। অ্যাজ এ গ্লোবাল ডিগ্রি সিমা অলমোস্ট 100 ইয়ার্স এর একটা বডি। মানে ওদের স্টার্টিং ছিল 1919-এ অ্যান্ড দিস ইজ 2020, অর্থাৎ 101 বছর বয়সী একটা বডি। অ্যান্ড ওরা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বডি। তো ওই হিসেবে মোরওভার ওরা হচ্ছে এআইসিপিএ, যারা গ্লোবালি যাদেরকে বলা হয় অ্যাসোসিয়েশন অফ সার্টিফাইড প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস, এআইসিপিএ, যারা ওদের সাথে মার্জ করে ওরা আরেকটা বডি করেছে, ওইটার নাম এআইসিপিএ। তো এই যে নাটশল সীমা হচ্ছে মানে গ্লোবালি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম। অ্যান্ড গ্লোবালি ওদের প্রায় 179টা দেশে ওদের অপারেশন অ্যান্ড রিকগনিশন, প্লাস হচ্ছে 6,50,000, সারা ওয়ার্ল্ডে ওদের 6,50,000 মেম্বার্স আছে কারেন্টলি। অ্যান্ড ওদের রিকগনিশন অলমোস্ট যতগুলো দেশে বললাম 179টা দেশে, সবগুলো দেশে। আর আরেকটা ব্যাপার দেখলাম, সিমা বা এসএসসি যারা গ্লোবাল বডিজ, ওদের অবশ্যই অ্যানুয়ালি বিভিন্ন স্যালারি সার্ভে করতে হয়। তো আমি দেখতে পেলাম যে সিমার স্যালারি সার্ভেতে ওদের প্রত্যেকটা মেম্বারের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 63,000 জিবিপি, মানে পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি টাকায় অলমোস্ট ইয়ারলি 70 লাখ টাকা অনলাইনে পড়ে। এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, ইটস জাস্ট অ্যান অ্যাভারেজ ফিগার। তো এটা আমরা মান্থলি হিসেব করলে 5 লাখ টাকা বাংলাদেশ টাকায়। তো এটা হচ্ছে প্রি ট্যাক্স। হোয়াটএভার, এটা ছাড়া হচ্ছে সিনিয়র গ্লোবালি আমরা বাংলাদেশ থেকে যেসব দেশকে মনে করি যে যেসব দেশে আমাদের মাইগ্রেট করার ড্রিম থাকে, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এই সবগুলো দেশে সিমার রিকগনিশন খুবই ভালো। মানে ইনফ্যাক্ট কিছু দেশে তো খুবই ভালো। কানাডাতে হচ্ছে কিছুদিন আগে আমাদের আমির সারাদ স্যার হচ্ছে অ্যাকাউন্টিং এর বেশ কয়েকজন সিনিয়র ভাইদের নিয়ে একটা প্রোগ্রাম করেছেন, অনেকেই দেখেছেন মনে হয়। তো কানাডা পাথওয়েজ টু কানাডা একটা প্রোগ্রামটা ছিল, ওখানে আমি জানতে পারলাম যে কানাডাতে সিমা মেম্বাররা ডিরেক্ট রিকগনিশন পায়। মানে হচ্ছে যারা সিমা মেম্বার ওখানে সিপিএ মেম্বার হওয়ার জন্য ডিরেক্ট রিকগনিশন পাবে। জাস্ট দুই একটা স্টেটে কিছু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকতে পারে, লাইক ল্যাঙ্গুয়েজ বা ট্যাক্সের উপর একটা কোর্স পাস করতে হয় এরকম। তো এটা স্টেট টু স্টেট ভ্যারি করে কানাডাতে। বাট মোস্ট অফ দ্য কেস হচ্ছে কানাডাতে সীমা মেম্বাররা ডিরেক্ট রিকগনিশন পায় অ্যাজ এ সিপিএ। আর ইউকেতে তো ইউকেতে আসলে সীমার অরিজিন ইউকেতে, সো ইউকেতেও সীমার রিকগনিশন খুব ভালো, ওখানে ওদের ডিমান্ড বেশ হাই অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। পাশাপাশি ইউকের যেই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বডি মানে আইসিএইচডব্লিউ, ওখানে হচ্ছে সীমার ওদের সাথে এমআরএ আছে। সেখানে আইসিএইচডব্লিউ তে ওদের টোটাল 16 পেপার্স, 16 পেপার্স এর মধ্যে সীমা মেম্বাররা 8 পেপার্স এক্সামশন পাবে, অর্থাৎ হচ্ছে 16টার মধ্যে 8টা। আর এছাড়া ইউএসএ তেও হচ্ছে এআইসিপি যে বডি, ওই বডির সাথে সীমা ডিরেক্ট মার্জ হওয়ার মতো ডিসকাশন চলছে। কারেন্টলি ওদের ওরা দুজন মিলে, সীমা এন্ড এআইসিপি মিলে ওরা আলাদা একটা বডি করেছে। তো ওখানেও ইউএসএ তেও সীমা মেম্বাররা ডিরেক্ট রিকগনিশন পাবে। দুই একটা ক্ষেত্রে তো ট্যাক্স বা অন্য কোর্স পাস করতে হতে পারে, এটা হচ্ছে average। আর সীমার একটা অ্যাডভান্টেজ হচ্ছে ওরা ডিরেক্ট চার্টার্ড ডিগ্রি, মানে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে ওয়ার্ডটা আসছে, সীমা হচ্ছে ওই ডিরেক্ট চার্টার্ড। মানে চার্টার্ড হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আমরা জানি ইংল্যান্ডের রানী বা কুইন এলিজাবেথের ডিরেক্ট অর্ডার যেটা যে কোম্পানি ফর্ম হয় সেটাকে চার্টার্ড কোম্পানি বলে। সো আইসিএইচডব্লিউ এন্ড সীমা হচ্ছে ওয়ার্ল্ডের মেজর দুইটা চার্টার্ড বডি, আর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বডি। সো ওই হিসেবে সীমার অলমোস্ট সারা ওয়ার্ল্ডে। আর এটা ছাড়া হচ্ছে বাইরে বলতে আমাদের দেশ থেকে এই যে দেশগুলো বললাম সেগুলো আছে। পাশাপাশি মিডল ইস্টে আমরা অনেকেই যাওয়ার চেষ্টা করি মিডল ইস্টে। তো মিডল ইস্টেও হচ্ছে বা এশিয়ান যে কোনো দেশে, লাইক সিঙ্গাপুর, আমাদের মালয়েশিয়া,
যে দেশগুলো আমাদের এশিয়ার মধ্যে বিজনেস সেন্টার, ওইসব দেশেও সিমার বেশ ভালো ডিমান্ড রয়েছে। তো মোটামুটি ব্রিফলি এটুকু বলতে পারবো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আসলে আপনার ইনসাইটফুল কথাবার্তাগুলোর জন্য আসলে হোপফুলি আমাদের অডিয়েন্সদের অনেক হেল্প হবে আর কি এই বিষয়ে। আতাউর ভাইয়া, আপনার কাছেও আর কি সেম জিনিসটাই জানতে চাচ্ছি আরেকবার, যে সিএ প্রফেশনের পরে আর কি অপরচুনিটিস গুলো কেমন দেশের ভেতরে, স্পেসিফিক ভাবে গভর্নমেন্ট জব গুলো পাওয়ার ক্ষেত্রে, এবং যদি কেউ বাইরে যেতে চায় তাহলে সেক্ষেত্রে আর কি। থ্যাংক ইউ। আসলে স্যারের সাথে আমি পুরাই একমত। মানে বাংলাদেশ এবং দেশের বাইরে সি এর ক্ষেত্রে আসলে একেবারে সেম অ্যাপ্লিকেবল ক্যারিয়ার অপরচুনিটিস ক্ষেত্রে। হ্যাঁ, ইভেন তবে এটা সত্যি যে সিএ করলে যে বিদেশে যেতে পারবে এরকম না। সে সিএ করলে তার একটা ক্যাপাসিটি বাড়লো, সে যখন বিদেশে যদি যায় সেখানে গিয়ে সে সেম লেভেলে জব করতে পারবে এবং সে ভালো জব পাবে তার যোগ্যতা অনুযায়ী। এটা বাট রিসেন্টলি যেটা হচ্ছে, আমি দেখছি যে আমাদের কেপিএমজি থেকে, যেমন আমরা আমাদের এখান থেকে একটা গেটওয়ে আছে, আমরা ইচ্ছা করলে যে কানাডা, ইউকে, ইউএসএ এগুলাতে যেতে পারি। তো এটা কিন্তু বিকজ অফ আওয়ার ডিগ্রি সিএ করার জন্য। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমি স্যারের সাথে একমত হয়ে বলবো যে বাংলাদেশ এবং বিদেশের ক্ষেত্রে সব জায়গায় একেবারে ইকুয়ালি মানে এই ডিগ্রি গুলো অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, এবং যারাই আসলে বিদেশে যাচ্ছে এবং অনেকে ভালোই করছে, যেমন আমাদের এখান থেকেও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিন্তু বাংলাদেশে এখন 1500 থেকে 1600 আছে, যদিও 2000 প্লাস নাম্বার আছে, বাট প্রায় মোর দেন 400 or 500 হয়তো বা নাই। তো এর ভিতরে দেখলাম যে 112 জনের মধ্যে দেশের বাইরে আছে, এবং তাদের প্রোফাইল আমি অনেকগুলোই সার্চ করে দেখলাম যে তারা আসলে অনেক ভালো ভালো জায়গায় অনেকেই আছে। তো সেক্ষেত্রে আমি বলবো আসলে দেশ এবং বিদেশে সবাই ভালোই করছে এবং একই রকম অপরচুনিটিস আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে আমাদের একটা কোশ্চেন আসছে, আমি যদি কোশ্চেনটা একটু হাইলাইট করি সবার সামনে, সেটা হচ্ছে যে কেপিএমজির এই ফ্রেশ গ্রাজুয়েট রিক্রুটমেন্টের ক্ষেত্রে মানে কি ধরনের স্ট্র্যাটেজি নিবে আর কি এই প্যান্ডেমিকের মধ্যে আর কি এখন? আই সি। থ্যাংক ইউ প্রান্ত ফর ইউর কোশ্চেন। হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে যেটা হয়, আমরা আসলে প্রথম তো সিভি কালেক্ট করি, সেটা তার একাডেমিক রেকর্ডস এন্ড ব্যাকগ্রাউন্ড চেক করি, দেন একটা রিটেন টেস্ট অ্যারেঞ্জ করি, তারপরে ইন্টারভিউ, তারপরে ফাইনালি সিলেকশন। সো হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি আমরা আসলে রিটেন টেস্টটা নিতে পারতেছি না, বিকজ অফ আমরা নিতে পারলেও কোনো স্টুডেন্টের এরকম একটা রিস্ক নেওয়া ঠিক হবে না যে তাদেরকে আমাদের ফার্মে নিয়ে আসা, তাদেরকে এরকম একটা সম্মুখীন ফেলানো। সো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স, লাইফ কামস ফার্স্ট, সবকিছু কিন্তু থেমে আছে, আমরা হয়তো অনলাইনে অনেক কিছু করতে পারতেছি, তো ফিজিক্যাল যে জায়গাটা আসলে লিমিটেশন আছে সে জায়গায় কিছু করার নাই। আমরা আসলে এই জায়গায় এখন কিছু করতে পারতেছি না, আপাতত ওরকম কোনো প্ল্যান নাই যে এই সিচুয়েশনের ভিতরে, বিকজ উই আর ওয়ার্কিং ফ্রম হোম সিন্স 23rd March, অলমোস্ট 3 months। তো সেই ক্ষেত্রে আসলে আমরাও চাইছি না যে কোনো একটা ফ্রেশ গ্রাজুয়েট এখানে এসে অ্যাফেক্টেড হয়ে গেল বা সমস্যা হলো, কেপিএমজি যে কোনো একজন এমপ্লয়ি অ্যাফেক্টেড হওয়া মানে গ্লোবালি ওয়ার্ল্ডে কেপিএমজি কোনো একজন সমস্যা হওয়া। ঠিক আছে, তো আমি বলবো যে আসলে বলতে গেলে একটু পোস্টপোনই আছে এখন। অসংখ্য ধন্যবাদ। জামিল শরীফ স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি আর কি, একটা কোশ্চেন আসছে, আমি একটু হাইলাইট করি। সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি কেউ অ্যাকাউন্টিং থেকে বিবিএ কমপ্লিট করে, সেক্ষেত্রে সে আমেরিকা থেকে সিপিএ করতে পারবে কিনা? আমি ঠিক এক্সাক্ট অ্যানসারটা দিতে পারবো না, কিন্তু যতটুকু আমি জানি আর কি। স্যার আমি মনে হয় একটু শেয়ার করতে পারি। হ্যাঁ, জি জি, সিপিএ করতে গেলে ইউএসএ তে সিপিএ ওদের যে বডি সেটা হচ্ছে এআইসিপিএ, ওরা বাংলাদেশ থেকে সিপিএ অ্যাকসেপ্ট করে না। আইদার আপনাকে বাংলাদেশে কোনো মানে গ্লোবাল কোনো ডিগ্রি করতে হবে বাংলাদেশ থেকে, লাইক লেটস সে সিমা বা এসএসসি। আপনি যদি এই গ্লোবাল ডিগ্রি গুলো করেন দেন হচ্ছে আপনি এআইসিপিএ থেকে রিকগনিশন পাবেন, আইদার ফুললি অথবা পার্শিয়াল। সেক্ষেত্রে পার্শিয়াল হওয়ার এটাই বেশি সম্ভবত। থ্যাংক ইউ ভাই। স্যার, আপনি তো আসলে অনেক স্টুডেন্টকে কাছে থেকে দেখেছেন, তো বাংলাদেশে যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি যে বিষয়টা, আমাদের এখানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যতজন দরকার, সেখানে একটা হিউজ সাপ্লাই ডিমান্ড গ্যাপ সবসময় আছে, আমরা ক্লাসেও সবসময় শুনি। তো এই গ্যাপটা আসলে ক্রিয়েট হওয়ার পিছে মানে মেইন মেজর ফ্যাক্টর গুলো কোনগুলো, বা আমরা যে সিএ বা সিএমএ তে বা সিমা করতে যেতে চাই না বেশিরভাগ ক্ষেত্রে, তো এরকম কেন হয়, বা এগুলো দূর করার জন্য আসলে কি করা উচিত আমাদের, এই বিষয়ে যদি একটু স্যার আপনি বলতেন। আচ্ছা আচ্ছা, মানে
আমি যদি একটা বিষয় একটু বলতে চাই যে সিএমএ আসলে কেন করবেন, মানে আমি চিন্তা করেছিলাম, প্লাস হচ্ছে মুশফিক স্যারের একটা ছিল, কোশ্চেন ছিল, দেখলাম যে সিএমএ করতে গেলে মানে কি কি সুবিধা অসুবিধা, সিএমএ না মানে সিএ সিএমএ সবগুলোই। তো ওইখানে একটা বিষয় হচ্ছে গিয়ে কস্টিং এর কথা উনি বলেছেন, স্যার জিজ্ঞেস করেছেন কস্টিং কিরকম হবে, এক্সেমশন কিরকম পাবে। তো আমি যেটা ঘাটাঘাটি করে দেখলাম বা যতটুকু জেনেছি আর কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যদি বিবিএ রেজাল্টটা যদি সিজিপি আপনার 3 থাকে, তাহলে আমরা সিএমএ তে 4টা সাবজেক্ট এক্সেমশন পাবো। আর যদি এবং ইন্ডিভিজুয়ালি প্রতিটা কোর্সে আপনার 3 থাকতে হবে। আর হচ্ছে যদি আমি 5টা সাবজেক্ট এক্সেমশন পেতে চাই, মানে 5টা সাবজেক্ট এক্সেমশন ওখানে অপরচুনিটি আছে, বা সেক্ষেত্রে আমাকে সিজিপিএ থাকতে হবে 3.5। ঠিক আছে, তাহলে আমি যদি 4টা সাবজেক্ট এক্সেমশন পেতে চাই সেটা হচ্ছে গিয়ে 3, আর যদি 5টা সাবজেক্ট এক্সেমশন পেতে চাই তাহলে 3.5 দিতে লাগবে। আর একটা হচ্ছে গিয়ে আপনার কস্টিং এর ব্যাপারটা, সেটা হচ্ছে আমি যতটুকু দেখলাম, আমি প্রথমে বলেছিলাম যে 2টা লেভেলে আমরা একসাথে ভর্তি হতে পারি। তো 2টা লেভেলে যদি আমরা ভর্তি হতে চাই, তাহলে আমার টোটাল ফার্স্ট লেভেলের জন্য আমার লাগবে হচ্ছে 29,000, আর সেকেন্ড লেভেলের জন্য মেবি আরো 8,000 বা 9,000 টাকা লাগবে। হ্যাঁ, তো টোটাল আমি যদি 2টা লেভেল একসাথে ভর্তি হয় আমার প্রায় 35 থেকে 40-এর মতো টাকা লাগছে। এবং টোটাল কোর্সটা আমি যদি কমপ্লিট করতে চাই, মানে সিএমএ যদি কমপ্লিট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে 71 থেকে 75 এর মধ্যে হয়ে যাওয়ার কথা আর কি, খরচটা আর কি। ঠিক আছে, তো এই সবকিছু বিবেচনা করলে আমার মনে হয় যে মানে যারা চিন্তা করছেন যে আমরা বিবিএ বা এমবিএ করার পরে আমরা আসলে জব করতে হবে ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য, ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, আমরা অন্য কোথাও মানে সিএ যদি স্বপ্ন থাকে সেটা আমি করতে পারছি না, তাহলে আমার মনে হয় যে প্রফেশনাল ডিগ্রি হিসেবে আমরা সিএম এর কথা অবশ্যই কনসিডার করব। এবং এটা অবশ্যই ইন ফিউচার, এখন না হোক ইন ফিউচার অবশ্যই হচ্ছে কি আমাকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে সাহায্য করবে আর কি। তো এই কারণে আমি সব স্টুডেন্টকে নর্মালি বলার চেষ্টা করি যেটা, সেটা হচ্ছে যদি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয় তাহলে আপনি সেটাই করেন, মানে সেটা করা উচিত অবশ্যই। আপনি একটা জবের করেন, চেষ্টা করেন, সাথে সাথে হচ্ছে গিয়ে আগে থেকেই সিএম এটা শুরু করেন। আর যদি আপনি মনে করেন আমি সিএ করব, তো ফাইন, আপনার ফ্যামিলি যদি আপনাকে ব্যাকআপ দেয়, আপনার যদি সেই ডিটারমিনেশন থাকে, তাহলে বেটার হচ্ছে গিয়ে আপনি সিএর জন্য মুভ করতে পারেন। তো এরকম করে আসলে যে যার সিচুয়েশন, অপরচুনিটি, কস্ট, সব বেনিফিট এগুলো সব অ্যানালাইসিস করেই হচ্ছে আসলে ডিসিশন নেওয়া উচিত যে আমি কোথায় যাব। হ্যাঁ, কিন্তু আমি সবসময় বলি আর কি যে আপনি যে কোনো একটা ডিগ্রি নেওয়ার চেষ্টা করেন, যে কোনো একটা, যদি সিএ হয় সিএ, যদি সিএম হয় সিএমএ, আপনি আপনার অবস্থান বিবেচনা করে হচ্ছে ডিসিশনটা নেন, সেটা হচ্ছে কি ভালো হবে আপনার জন্য। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার। আতাউর রহমান ভাই, আপনার কাছেও যদি একটু জানতে চাই যে যেহেতু স্যারের কথার মাধ্যমে এক্সামিশনের বিষয়টা আর কস্টের বিষয়টা উঠে আসলো, তো আমাদের ডিপার্টমেন্ট থেকে, স্পেশালি আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে ঢাকা ইউনিভার্সিটির যারা সিএ করতে চায় তাদের ক্ষেত্রে আসলে কি কি এক্সামিশন তারা পাবে? হ্যাঁ, আমরা যারা আসলে আসলে অনেকেই জানে না, আবার অনেকেই বিষয়টা জানে, তো আপনি যদি এই বিষয়টা একটু মেনশন করতেন তাহলে সবার জন্য উপকার হতো। এবং এটার পাশাপাশি সিএ করতে গেলে একজন স্টুডেন্টের আসলে কি ধরনের খরচ হতে পারে বা অ্যামাউন্টটা কত হতে পারে, এই বিষয়ে যদি একটু ডিসকাস করতেন ভাই। থ্যাংক ইউ সুপ্ত। আমি বলবো হচ্ছে খরচের ক্ষেত্রে আমি যদি বলি, ফার্স্ট অফ অল মানে সি এর ক্ষেত্রে কিন্তু আসলে কত এক্সপেন্স ফিস যাবে সেটা মেজর ইস্যু না। আমরা যেটা সবসময় চিন্তা করি কত খরচ, বিকজ অফ যখন একজন বিবিএ এমবিএ গ্রাজুয়েট কমপ্লিট করে কেউ কখনো সিএ করতে যায়, সে কিন্তু বিরাট অপরচুনিটি কস্ট লস্ট করতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে আমি বলবো যে মানুষের ভিতরে একটা ভয় ভীতি থাকে, এই ভীতিটাকে দূর করতে হবে। সিএটাকে আমরা যেভাবে চিন্তা করি যে এটা কমপ্লেক্স, এটা এক্সপেন্সিভ, সেই ভীতিটা যদি মানুষের ভিতরে দূর হয়ে যায় তাহলে কিন্তু সে সিএ করতে পারবে। ঠিক আছে, আর এক্সপেন্সের ক্ষেত্রে আমি বলবো যে এটা লেভেল ওয়াইজ, এটা তো 3 ইয়ার্স আর্টিকেলশিপ, বাট 6 মান্থ পর পর এক্সাম হয়। তো ফার্স্ট লেভেলে অলমোস্ট 40,000 এর মতো, সেকেন্ড লেভেলে 40,000, and then ফাইনাল লেভেলে 66, অলমোস্ট 1,44,000 এর মতো আসলে খরচ হয়। এন্ড দেন এক্সামশনের ক্ষেত্রে যেটা বলবো, আসলে আমি সুপার আই ক্যান রিমেম্বার 2017 অ্যাকচুয়ালি আমাদের আইসিবির সাথে আমাদের এআইএস এর সাথে একটা এমওইউ হয়, সেটা 2017 এর প্রবাবলি জানুয়ারির দিকে, এন্ড দেন সেটা আবার ডিসেম্বরে একটু অ্যামেন্ডেড হয়। তো সেখানে অ্যামেন্ডেডের ক্ষেত্রে যেটা আছে যে 17 ব্যাচ অনওয়ার্ড এই বেনিফিটটা পাবে, এবং আমাদের 5টা কোর্সে আমরা এক্সামশন পাবো। সিএ যেটা আমাদের
সিএল লেভেল আছে, সেই সেই প্রিলিমিনারি লেভেলে সে 5টা কোর্স এক্সামশন পাবে। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে যেটা করতে হবে যে মিনিমাম আমাদের ডিপার্টমেন্ট থেকে সিজিপিএ 3 পেতে হবে। হ্যাঁ, মিনিমাম সিজিপিএ 3, বাট ইচ এন্ড এভরি কোর্সে তাকে যেই কোর্সে সে এক্সামশন পেতে হবে সেই কোর্সে আবার 3.25 পেতে হবে। সুপ্ত। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা অনেক কোশ্চেন্স পাচ্ছি, এত কোশ্চেন আসলে হয়তো সবগুলো কভার করা পসিবল হবে না, তারপরেও আমি চেষ্টা করছি যতগুলো কভার করা পসিবল আর কি। তো নাজমুল ভাই, আপনার কাছে একজন জানতে চেয়েছে যে সিএমএ যদি সীমা যদি সে বিবিএ পরে করতে চায়, হ্যাঁ, তাহলে তার কি কি প্রসিডিউরের আন্ডারে যেতে হবে আর কি, এই বিষয়ে যদি একটু বলতেন। থ্যাংক ইউ সুপ্ত। এই ব্যাপারে একটু আমি ব্রিফলি ডিসকাস করে দিচ্ছি। সীমা যদি করতে চাই আমরা বিবিএ পর এমবিএ পর, সীমার কিছু রুটস আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। সীমার রুট গুলো হচ্ছে, এর আগে আমি লেভেলটা দেখিয়েছি, সীমার 4টা লেভেল: স্ট্র্যাটেজিক লেভেল, অপারেশনস, ম্যানেজমেন্ট এন্ড সার্টিফিকেট এন্ড স্ট্র্যাটেজিক লেভেল। 4টা লেভেলের মধ্যে আমি যদি বিবিএ করে ঢুকতে চাই, তো এর মধ্যে আমি কিছু এক্সামশনস পাবো। দেখাচ্ছি এক্সামশনস পলিসি। যারা বিবিএ করে জয়েন করবে তাদের জন্য যারা বিবিএ করে জয়েন করবে তাদের জন্য এখানে আমি দেখাচ্ছি আমাদের বাংলাদেশ থেকে যারা অ্যাকাউন্টিং এর উপর ব্যাচেলার্স করা। আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে সত্য? সত্য ভাইয়া, আপনার স্ক্রিনটা আমি পাচ্ছি না, আমি পেলে অ্যাড করে দেবো, আপনি একটু কাইন্ডলি দেখেন যে শেয়ার করার কোনো অপশন পাওয়া যায় কিনা। আমি তো এখান থেকে শেয়ার করছি। সরি ভাই, আমার কাছে তো আসেনি কিছু। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই বলছি। সেটা হচ্ছে, আমরা যদি বিবিএ করে যেতে চাই বাংলাদেশ থেকে, ঢাকা ইউনিভার্সিটির জন্য 2টা অপশন আছে। মানে ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এর জন্য মেইনলি। অ্যাকাউন্টিং এর হচ্ছে 2014 থেকে 18 পর্যন্ত যারা কমপ্লিট করেছে, মানে 2014 থেকে 18 মধ্যে যাদের বিবিএ কমপ্লিট হয়েছে, তাদেরকে সীমা 6টা পেপার এক্সামশন দিবে। আর রিপিট, যারা 2014 থেকে 18 মধ্যে বিবিএ করবে তাদেরকে, বা করেছে যারা, তাদেরকে সীমা 6টা পেপার এক্সামশন দিচ্ছে। আর যারা 2019 অনওয়ার্ডস, 2019 থেকে 2021-এর মধ্যে যারা কমপ্লিট করবে তাদেরকে সীমা 5টা পেপার এক্সামশন দিচ্ছে। আমি স্ক্রিনটা শেয়ার করতে পারলে ভালো হতো, আনফরচুনেটলি হচ্ছে না, কোন একটা টেকনিক্যাল ইস্যুস। বাট এই হচ্ছে বিবিএ করে যারা আসবে অ্যাকাউন্টিং থেকে। আর অ্যাকাউন্টিং ছাড়া অন্য মেজর যারা, ফাইন্যান্স থেকেও মেবি 4টা বা 5টা এক্সামশনস পাবে। বাট যারা ম্যানেজমেন্ট বা মার্কেটিং থেকে আসবে তাদের জন্য তেমন কোনো এক্সামশনস নাই সীমাতে। এটা হচ্ছে আফটার বিবিএ। আর এমবিএ করে যদি কেউ আসে, অ্যাকাউন্টিং এ এমবিএ বা মাস্টার্স যারা, বাংলাদেশের সিলেক্টেড কিছু ইউনিভার্সিটি থেকে, লাইক ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ এন্ড ওদের লিস্টে আরো কয়েকটা ইউনিভার্সিটি হাতে গোনা, তারা হচ্ছে মাস্টার্স গেটওয়ে রুটের জন্য অ্যাপ্লিকেবল। মানে হচ্ছে তারা ডিরেক্টলি মাস্টার্স গেটওয়ে হচ্ছে যারা অ্যাকাউন্টিং এ মাস্টার্স এন্ড এমবিএ অনলি, বাকি মাস্টার্স বা বাকি এমবিএ যারা, তারা পাবে না। তো আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি যে বিবিএ করে যারা 2014 থেকে 18 মধ্যে আসছে তারা 6টা পেপার পাবে, এন্ড 2019 থেকে 2021 বা এরপরে যারা, তারা 5টা পেপার এক্সামশন পাবে। আর প্রসিডিওরটা হচ্ছে, ওদের প্রসিডিওর খুবই ইজি, কঠিন কিছু না। ওদের বাংলাদেশ থেকে জাস্ট মেইলে কন্ট্যাক্ট করতে হয়। ওদের বাংলাদেশে আগে সীমার অফিস ছিল, বাট ওইটা এখন ইন্ডিয়া থেকে পরিচালিত হয়। সো অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনাকে যেটা করতে হবে, সীমাতে অ্যাপ্লাই করতে হবে, সীমার ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে ওদেরকে মেইল করতে হবে। ওরা দেন মেইলে খুব রেগুলার রিপ্লাই করে, খুব প্রম্পট রিপ্লাই করে। রিপ্লাইতে আপনার কাছে ওরা ডকুমেন্টস চাবে, আপনার বিবি বা এমবি, আপনি যেই রুটে যাবেন চাবে, মার্কশিট, সার্টিফিকেটস এসব চাবে। দেন আপনি স্ক্যান করে এগুলো সেন্ড করলে ওরা আপনাকে দেন পেমেন্ট করতে বলবে।
সো পেমেন্ট প্রসিডিওরটা যদি কেউ জানতে চায় আমি সেটা দেখিয়ে দিব। তো পেমেন্ট করার পর ওইটা হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাংক থেকে করা যায়, বা কারো যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড, ইন্টারন্যাশনাল কার্ড থাকে ওগুলো দিয়েও করা যায়, খুব ইজি আর কি। আর পার্সোনালি যদি আমাদের পরিচিত স্টুডেন্টদের মধ্যে কেউ ডিফিকাল্টিস ফেস করে পেমেন্ট করার ক্ষেত্রে, হি অর শি ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আই উইল হেল্প টু পেমেন্ট, ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য আমি হেল্প করবো, এটুকু বলতে পারি। আর হচ্ছে পেমেন্টের ব্যাপারে যদি কারোর কোনো কোশ্চেন আসে আমি সেটা ডিসকাস করবো আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরেকটা কোয়েশ্চেন কি আপনার কাছে এসছে, সেটা হচ্ছে যে আমরা যারা অনেকে সিএমএ করে তারপরে বাইরে যাওয়ার জন্য সীমা করতে চাই আর কি, তো সেই ক্ষেত্রে সীমাতে আসলে কি ধরনের এক্সেমশন আমরা পেতে পারি, বা এই ক্ষেত্রে সুযোগটা কেমন যদি আমরা সিএমএ করার পরে সীমা করতে চাই? আচ্ছা, আমি এর আগে ডিসকাস করেছি, তারপরেও শেয়ার করছি, মেবি সে মিস করে গেছেন। সিএমএ এবং সীমার মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এমআরএ যেটাকে বলে। সেটার আন্ডারে যারা সিএমএ মেম্বার, মানে আইসিএমএ মেম্বার যারা, তারা সীমার ডিরেক্ট স্ট্র্যাটেজিক লেভেলে কেস স্টাডিতে মানে বসতে পারবে। কেস স্টাডি ওটা পাস করলে তারা সীমার মেম্বারশিপ পাবে। এটা হচ্ছে সীমা মেম্বারশিপ পাওয়ার ক্ষেত্রে। বাট বাইরে যাওয়ার ক্ষেত্রে, লাইক বিভিন্ন দেশে, ইউএসএ, কানাডা, ওইসব দেশে গেলে কিছু দেশে আবার কন্ডিশনস থাকে যে সীমা মেম্বার হিসেবে যারা যাবে তাদেরকে অর্গানিক মেম্বার হওয়া লাগবে। মানে অর্গানিক মেম্বার বলতে অন্য কোনো বডি থেকে যারা রিকগনিশন পেয়ে সীমা মেম্বার হয় তাদের জন্য কিছু কম ফ্যাসিলিটিস থাকে। মানে তার অর্গানিক মেম্বার বলতে যে সীমা পড়ে ডিরেক্টলি পাস করেছে, নট থ্রু এক্সামশনস ফ্রম আদার অ্যাকাউন্টেন্সি বডিজ। ওইটা কিছু ক্ষেত্রে লিমিটেড, বাট মোস্ট অফ দ্য কেস উইন্ডো ইজ ওপেন, মানে খুব একটা প্রবলেম হয় না। তো সিএমএ যারা মেম্বার তাদের জন্য সিম আউট করার বেশ ভালো অপরচুনিটি। ইনফ্যাক্ট শুধুমাত্র স্ট্র্যাটেজিক কেস স্টাডিটা অ্যাভেল করার অপশন সে পাচ্ছে। তো দ্যাটস এ গ্রেট অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা সবাই জানতে চাই আর কি যে প্রফেশনাল ডিগ্রি গুলো নিতে হলে আমাদের আসলে কি কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত। যেমন আমি যদি সিএ করতে চাই তাহলে আমার প্রতিটা লেভেলে আমার কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া উচিত, বা কি ধরনের কিভাবে পড়াশোনা করা উচিত, বা সেই পড়াশোনাগুলো কবে থেকে শুরু করা উচিত। তো এই বিষয়ে যদি আতর ভাই একটু বলেন যে সিএ করতে চাইলে আমার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত বিভিন্ন লেভেলে। বিশেষ করে আমার তো আর্টিকেলশিপ পিরিয়ডও আছে, আমার তো অফিস থাকে, আমার তো অনেক কাজ করতে হয়, তাহলে সেটার পাশাপাশি আসলে পড়াশোনাটা কিভাবে করা যায়? রাইট। আমি বলবো হচ্ছে দেখেন এটা কিন্তু ফুল টাইম জবের মতো, মানে কাজ করে তারপরে পড়ালেখা কন্টিনিউ করতে হবে। ওকে, সো এরকম একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে সবসময়, মানে যে কেউ সিএ করতে চাইলে এরকম একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমাকে আসলে 10টা থেকে 6টা পর্যন্ত কাজ করতে হবে, কাজ করার পর আমাকে পড়ালেখা করতে হবে, সেভাবে আগাতে হবে। তো আমি যেটা আর কি সবসময় আমাদের অ্যাটলিস্ট এআইএস পিপলদের বলি যে আমাদের যেহেতু একটা এমওইউ আছে 5টা সাবজেক্ট এক্সামশন সার্টিফিকেট লেভেলে, তার মধ্যে অনলি 2টা সাবজেক্ট থাকে, সেটা হলো অডিট এন্ড দেন ট্যাক্সেশন। তো এই 2টা সাবজেক্ট আসলে পড়ার জন্য 6 মান্থ বা 1 বছর নেওয়ার কোনো মানেই হয় না। তো তারা যদি সার্টিফিকেট লেভেলে, প্রফেশনাল লেভেলে একটা প্রিপারেশন দিয়ে রাখে, সো হোয়াট উইল হ্যাপেন, তারা আসলে এই এমওইউ এর যে অ্যাডভান্টেজ সেটা পাবে। তো সেটা করতে হবে কিভাবে, সে যখন সে অডিট পড়লো, প্রফেশনাল লেভেলের আবার অডিট এন্ড অ্যাসুরেন্স একটা কোর্স আছে। সো অডিট এন্ড অ্যাসুরেন্স কোর্সটা পড়লে কি হয়, তার জন্য সার্টিফিকেট লেভেলের অডিটটা একেবারে ভেরি ইজি। তো আমি এটা সবসময় বলবো যে মানে টাইমটাকে ইউটিলাইজ করতে এবং সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে তারপর আগাতে হবে। নলেজ লেভেলে থাকতে আসলে অ্যাপ্লিকেশন লেভেলটা অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখলে নলেজ লেভেলটা পাস করলে অ্যাপ্লিকেশন লেভেলটা সহজে পাস করা সম্ভব। আদারওয়াইজ কি হয়, আমাদের ডিপার্টমেন্টে বা আমাদের জন্য যেটা এখন প্রবলেম হচ্ছে যে মাত্র 2টা সাবজেক্ট হয়, সবাই একটু রিল্যাক্স থাকে, চিন্তা করে 2টা সাবজেক্ট আমি একটু পরীক্ষার সময় আসুক, টাইম টেবিল দেখ তারপরে পড়া শুরু করব। তো তখন 2টা সাবজেক্টে পড়ার পরে যখন আই মিন প্রফেশনাল লেভেলে 7টা কোর্সে গিয়ে যখন পড়ে, তখন না তারা একটু সাগরে পড়ে যায়, তখন তারা একটু হতাশ হয়ে যায়। এবং আমি দেখছি মানে আমাদেরই স্টুডেন্টরা অনেকে পাশের হার, মানে এত ফ্রাস্ট্রেট, 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 সাবজেক্ট পাস করে। তো মানে আমি যেটা স্ট্র্যাটেজি সবসময় ফলো করতাম যে আমি নলেজ লেভেলে বা সার্টিফিকেট লেভেলে থাকলে আমি অ্যাপ্লিকেশন লেভেলে কিছু কোর্স করে রাখতাম। এটা একটা ওয়ান। আরেকটা হচ্ছে যে কাজ করতে হবে। মানে আসলে কি সিএ টা যেহেতু একটা প্রফেশনাল ডিগ্রি, এটার সাথে না মানে থিওরিটিক্যালের সাথে এবং কাজের সাথে ভালো লিঙ্ক। কেউ যদি কাজে ফাঁকি দেয়, চিন্তা করে যে আমি সিএ পাস করলেই আমি অনেক ভালো চাকরি পেয়ে যাব, সে এরকম যদি চিন্তা থাকে তাহলে তার সিএ করতেই না অনেক দেরি হয়ে যায় এবং এটা ডিফিকাল্ট হয়ে যায় তার জন্য। তো ওই মানে আমি বলবো যে মেন্টাল সেটআপটা তাকে চেঞ্জ করতে হবে যে হ্যাঁ আমাকে পড়ার পাশাপাশি আমাকে কাজও করতে হবে,
তাহলে সে আসলে ইজিলি পাস করতে পারবে। তো আমি দুইটাই আমি সবসময় মানে অ্যাডভাইস সবাইকে দেই। একটা হচ্ছে যে সে যখন নলেজ লেভেল বা সার্টিফিকেট লেভেলে থাকে সে যেন প্রফেশনাল লেভেলে কিছু কোর্স করে রাখে, বিকজ প্রফেশনাল কোর্সে যখন আসবে তখন কিন্তু তার খুবই কম সময় থাকবে। আর যেটা হয় যে অফিস তো 6টা পর্যন্ত ভাই, 6টার পরে তো আপনার টাইম আছে, 6টা 7টা 8টা, রাত্রি 10টা 12টা পর্যন্ত পড়লে কিন্তু কোনো সমস্যা হয় না। তো কেউ যদি রেগুলার পড়ালেখা করে তার পক্ষে এটা একেবারে ইজি, মানে এটা কমপ্লিট করা। মানে আমি যেটা বলবো, জামিল স্যার তো আছেন হয়তো, স্যার সাথে আমার কোর্স কোনো নেন নেই, বাট মানে যেটা হয় যে মানে সিএ করতে হবে না ভাই অত বেশি বিলিয়ন বা মেধাবী স্টুডেন্ট দরকার নাই, তাকে হতে হবে ডেডিকেটেড, মানে ফোকাস, ডিটারমাইন্ড রেগুলার স্টুডেন্ট। সে যেন 6টা বা 7টা অফিস শেষ হয়ে গেলে বাসায় এসে সে 8টার ভিতরে পড়ালেখা শুরু করে 12টা পর্যন্ত পড়ালেখা করতে পারে, আবার সকালে 9টা 10টা অফিসে গেল। এই রেগুলারিটিতে যদি সে মেনটেন করে না, তাহলে তার জন্য একেবারে ইজি। সুপ্ত। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম সিএমএ নিয়ে, যে আমরা আসলে অনেকে আছি যারা করেসপন্ডেন্স প্রোগ্রামে সিএমএ তে ভর্তি হয়ে যায় বিবিএ চলাকালীন সময়ে। সেক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রথমে নলেজ লেভেলটা পরীক্ষা দেই, দিয়ে সেকেন্ড লেভেলটা স্কিপ করে থার্ড লেভেল অপারেশন লেভেলে কন্টিনিউ করতে থাকি, পরে গ্র্যাজুয়েশনের পরে সেকেন্ড লেভেলটা এক্সামশন নিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। তো এরকম এরকম স্ট্র্যাটেজি যারা নিয়েছে আর কি, বা যারা নিতে চাচ্ছে, তো তাদের ক্ষেত্রে পড়াশোনাগুলো কিভাবে করা উচিত বিবিএ এর পাশাপাশি, এই বিষয়ে স্যার যদি আপনি একটু বলতেন। মানে আপনি যেটা বললেন সেই আমরা সেম স্ট্র্যাটেজি ফলো করেছি অ্যাকচুয়ালি। আমরা ভর্তি হয়েছিলাম 2টা লেভেল, 2টা লেভেলে হওয়ার পরে যেটা এক্সামশন আমরা পাইনি সেটা আমরা পরীক্ষা পরে দিয়েছি। আর যখন ফার্স্ট লেভেলটা পাস করে গিয়েছি তখন হচ্ছে থার্ড লেভেলে ভর্তি হয়ে আবার মানে ওটার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছে। আপনি যেটা বললেন ওইটা হয়তো অনেককেই বলা হয়নি, যে সিএমএ তে আসলে 2টা ওয়েতে আপনি ভর্তি হতে পারেন, একটা হচ্ছে কোচিং আর একটা হচ্ছে করেসপন্ডেন্স। তো কোচিং যেটা সেটা হচ্ছে আপনাকে ক্লাস করতে হবে এবং ক্লাসে আপনার 75% অ্যাটেন্ডেন্স মিনিমাম থাকতে হবে আর কি। আর করেসপন্ডেন্স যেটা সেখানে হচ্ছে আপনাকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, বেশ ভালো মানে বিগ অ্যামাউন্টের অ্যাসাইনমেন্ট দেওয়া হয় আর কি, এবং সেখানেও আপনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়, সেই টাইমের মধ্যে আপনি কি করতে পারবেন, জমা দিলে আপনার ওকে, মানে তারপর আপনি পরীক্ষার জন্য এলিজিবল হবেন আর কি। তো আমি যদি একটু শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি বিবিএ করে যাই তাহলে আমাদের জন্য 4টা লেভেল, আর আমরা বিবিএর আগেও কিন্তু সিএমএ শুরু করতে পারি। তো সেক্ষেত্রে তখন আমাকে 5টা লেভেল কমপ্লিট করতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে টোটাল সাবজেক্ট পরীক্ষা দিতে হবে হচ্ছে গিয়ে 20টা সাবজেক্ট এবং এরপরে ইন্টার্নশিপ। আর আপনি যদি বিবিএ কমপ্লিট করে যান তাহলে হচ্ছে গিয়ে আপনি টোটাল 4টা লেভেল কমপ্লিট করবেন, বিজনেস, অপারেশন লেভেল, ম্যানেজমেন্ট লেভেল এন্ড স্ট্র্যাটেজিক লেভেল, আর তারপর হচ্ছে ইন্টার্নশিপ। তো আমি যেটা সাজেস্ট করি আর কি সেটা হচ্ছে বিজনেস লেভেল এবং অপারেশন লেভেল দুইটা একসাথে ভর্তি হয়ে যাওয়া। এবং ভর্তি হওয়ার পরে যেটা সুবিধা হবে যে আপনি 2টা লেভেল শুরু করলেন, শুরু করার পরে বিজনেস লেভেল আপনি মানে যেহেতু 4টা সাবজেক্টে আপনি এক্সামশন পাচ্ছেন বিবিএ পরে গেলে, তাহলে আপনি একটা সাবজেক্টে পরীক্ষা দিলেন, যদি আপনার সিজিপিএ 3.5 এর নিচে হয় তাহলে আপনি মানে 4টাতে এক্সামশন পাবেন, একটা আপনার পরীক্ষা দিতে হলো। তাহলে আপনি যদি ওই একটাতে দিয়ে দেন বিজনেস লেভেল এবং সেটা যদি কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি পরের লেভেলে চলে গেলেন, ম্যানেজমেন্ট লেভেল। তাহলে আপনি কিন্তু এই কাজটা উইদিন 6 মান্থস করে ফেলতে পারেন। মানে আপনি 6 মান্থের মধ্যে যদি একটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে পাস করে ফেলেন তার মানে আপনি কি সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেল দুইটা একসাথে কন্টিনিউ করতে পারছেন। তো এটা একটা সুবিধা। আর প্রিপারেশনের ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে গিয়ে আমরা এখন মোটামুটি সিএম এর ক্ষেত্রে দেখি যে সিমার বই মানে টোটালি ফলো করা হয় এবং কোশ্চেন প্যাটার্নও সিমার মতোই করা হচ্ছে আর কি। সেখানে শর্ট কোশ্চেন থাকে কিছু, মেবি 8টার মতো শর্ট কোশ্চেন থাকে, তারপর হচ্ছে কিছু থাকে হচ্ছে গিয়ে 5 মার্কস বা 6 মার্কসের কিছু কোশ্চেন থাকে 5টা বা 6টার মতো, আর হচ্ছে গিয়ে 2টা কেস থাকে। তো এগুলার জন্য আমরা মানে বই যেটা সিমার যে বই আছে ওইটা যদি আমরা পড়ি আমার মনে হয়, আর হচ্ছে আমাদের বিবিএ লাইফে আমরা যেসব সাবজেক্টগুলো কভার করেছি সেগুলো যদি ভালোভাবে পড়ে থাকি সবসময়, বুঝে পড়ার চেষ্টা করি এবং সেই অনুযায়ী যদি নিজেকে ডেভেলপ করতে পারি, আমার মনে হয় যে ইজি হবে, খুবই ইজি হবে, খুব বেশি কষ্ট হবে। দুই একটা সাবজেক্ট তো সবসময় কষ্ট হয়, পরীক্ষা দিতে সবসময় সমস্যা হয়, কিন্তু বাকি সাবজেক্টগুলো আপনার আমার মনে হয় না যে খুব বেশি কষ্ট করতে হবে পরীক্ষার জন্য। তো আমার লাইফের কথা যদি আমি বলি, আমরা হচ্ছে গিয়ে দেখা যেত যে আমরা ফ্রেন্ডরা মিলে ওই 1 সপ্তাহ আগে বসতাম, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো থাকতো ওগুলো একটু দেখতাম, ওগুলো দেখে হচ্ছে কি আইডিয়া নেওয়ার চেষ্টা করতাম যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। এবং ওই সময় মানে আমাদের সময় হচ্ছে সিমার বই ফলো করতো না। আমরা যেটা করতাম, আমরা ইউনিভার্সিটি লাইফে যে বইগুলো পড়েছি, ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কাজের বই পড়েছি তখন আমরা, তো ওই বইটা ভালো করে রিভিশন দিয়ে যেতাম। এক হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করতাম মানে দেখতাম ভালো করে, আর হচ্ছে কাজের বইটা ভালো করে পড়ে যেতাম। দেখা যেত যে পরীক্ষায় যে কোশ্চেন আসতো মানে আমি যদি হুবহু ওই অঙ্কটা নাও পারি, আমার যে কনসেপ্ট আছে ওটা দিয়ে আমি সলভ করতে পারতাম।
তো এখনো ঠিক একই রকম। আপনি যদি প্রিভিয়াস এর কোশ্চেন গুলো একটু দেখেন, আপনি আইডিয়া পাবেন যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এবং সিমার বইতে খুব সুন্দর করে দেওয়া থাকে, আপনার ওয়েট দেওয়া থাকে যে কোন চ্যাপ্টার থেকে বা কোন টপিক থেকে আপনার কি কত পার্সেন্টেজের কোশ্চেন আসবে। তো এই অনুযায়ী যদি আপনি প্রিপারেশন নেন, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে নর্মালি কোশ্চেন ছেড়ে না আসে চেষ্টা করা যে কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়া, যদি এটা আপনি করতে পারেন আমার মনে হয় যে আপনি বেশ ভালোভাবেই মানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন এবং ভালোভাবে পাস করতে পারবেন, খুব দ্রুতই পাস করতে পারবেন। হ্যাঁ, খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। আর একটা জিনিস বলেছিলাম যে এমবিএ তে যখন আপনি সেকশন চুজ করবেন তখন হচ্ছে গিয়ে সাবজেক্ট গুলো দেখবে যে কোন সেকশনে এই সিএমএ বা সিএ এই রিলেটেড সাবজেক্ট গুলো আছে। নর্মালি আমরা সেকশন এ তে হচ্ছে সিএ রিলেটেড সাবজেক্ট গুলোকে বেশি রাখা হয় এবং সেকশন বি তে হচ্ছে সিএমএ রিলেটেড। তো আপনি সেই অনুযায়ী আপনি প্ল্যান করেন যে আমি বিবিএ তে ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল পরীক্ষাটা দিয়ে দিলাম, এমবিএ তে হচ্ছে যদি সিএমএ করতে চাই সেকশন বি তে ভর্তি হলাম, এবং এখান থেকে যে সাবজেক্ট গুলো পড়বো এতে আমার কি হবে যে সিএম এর যে থার্ড এবং ফোর্থ লেভেল আছে যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট লেভেল এবং স্ট্র্যাটেজিক লেভেল, তো সেটার জন্য যে প্রিপারেশন নেওয়া হবে ওটা আপনি এমবিএ করে ফেলতে পারছেন। তো এরপর আপনি কি করবেন, যখন এমবিএ শেষ হবে তারপরে হচ্ছে সিএম এর পরীক্ষাগুলো দিয়ে দিবেন। তো এরকম করে আমরা যদি একটা প্ল্যান করি তাহলে আমার মনে হয় যে খুব বেশি আমাদের পরিশ্রম করতে হবে না, অন্তত আমাদের স্টুডেন্টদের। হ্যাঁ, ওয়াসিফ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল আর কি এই রিলেটেডই, সেম জিনিসই আর কি, যে সেটা হচ্ছে যে বিবিএ তে আমরা যারা করতে চাই সিএমএ তাদের জন্য মানে বিবিএ এর কোন ইয়ারে সিএমএ তে যদি ঢোকাটা তাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে বলে আপনি মনে করেন? আচ্ছা আচ্ছা, মানে এখন যেটা নিয়ম। জি স্যার, এবং হ্যাঁ, সেই ক্ষেত্রে নিয়মটা মানে আমাদের প্রেশার পড়ে যাবে কিনা যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আবার আরেকটা প্রফেশনাল ডিগ্রি পড়াশোনা নিয়ে খুব বেশি প্রেশার পড়ে যাবে কিনা? এখন এরকম একটা কোশ্চেন করেছিল মেবি যে ফার্স্ট ইয়ার থেকে, একদম শুরু যে কোশ্চেনটা ছিল ফার্স্ট ইয়ার থেকে আমি কিভাবে প্রিপারেশন দিব। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশনের আলাদা করে দরকার নেই। আপনি ডিপার্টমেন্টে যে সেমিস্টার পরীক্ষাগুলো হয়, মিড টার্ম গুলো হয়, ওগুলো যদি আপনি ভালো করে প্রিপারেশন নেন, আপনি দেখবেন যে সিএ সিএমএ ইভেন সিমাও কিছু কিছু ক্ষেত্রে আপনার অলমোস্ট প্রিপারেশন হয়ে যাচ্ছে, আপনাকে খুব বেশি এফোর্ট দিতে হবে না। যেটা বলেন যে বিবিএ এর পাশাপাশি, বিবিএ নর্মালি হচ্ছে গিয়ে বিবিএ কমপ্লিট করার পরে হচ্ছে গিয়ে আমি সাজেস্ট করি যে যখন আপনি কমপ্লিট করলেন ইন্টার্নশিপে শুরু করার ফাইনাল পরীক্ষার পরে, তারপরে হচ্ছে গিয়ে আপনি ওখানে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন। নর্মালি দুইবার অ্যাডমিশনের সুযোগ থাকে আপনার, জানুয়ারি টু জুন একটা সেশন, একটা হচ্ছে গিয়ে জুলাই টু ডিসেম্বর। তো জানুয়ারি থেকে যেটা শুরু হয় সেটা ফেব্রুয়ারি পর্যন্ত আপনি অ্যাডমিশনের সুযোগ পাবেন করসপন্ডেন্সে, আর জুনে যেটা শুরু হয় সেটা জুলাই বা অগাস্ট পর্যন্ত আপনি সুযোগ পাবেন আর কি। তো আপনি বিবিএ শেষ করার পরে তারপর হচ্ছে গিয়ে অ্যাডমিশনটা নেন, এবং চেষ্টা করেন হচ্ছে গিয়ে এমবিএ যখন চলবে তখন হচ্ছে গিয়ে আপনার বিজনেস লেভেল এবং অপারেশনাল লেভেল এই দুইটা লেভেলের পরীক্ষাটা দিয়ে দিতে। আমার মনে হয় না খুব বেশি প্রেশার পড়বে, ঠিক আছে, খুব বেশি প্রেশার পড়বে। এবং নর্মালি আমাদের যে প্র্যাকটিসটা ছিল আপনার দেখা যাচ্ছে যে পরীক্ষাগুলো একটু আগে পিছনে হতো, মানে আমি এখনকার কথা ঠিক বলতে পারবো না, বাট যখন আমরা কি করেছি দেখা যেত যে এদের সিএম এর পরীক্ষাগুলো আমরা যখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে সিএম এর পরীক্ষা ডেট করতে হবে, তো আমাদের জন্য খুব বেশি কষ্ট হতো না। তো এখন আমার মনে হয় যে খুব বেশি কষ্ট হবে না। হ্যাঁ, একটু তো প্রিপারেশন নিতে হবেই, হ্যাঁ, কিন্তু খুব বেশি যে কষ্ট করতে হবে মানে প্রথম দুইটা লেভেলে খুব বেশি কষ্ট করতে হবে না। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সিএম এর স্পেশালি যে অপারেশন লেভেলটা নিয়ে একটু কোশ্চেন করতে চাচ্ছি স্যার, কারণ হচ্ছে আমাদের 22nd ব্যাচের অনেকে হয়তো লাইভ দেখছে, তারা অপারেশন লেভেলে আছে, আমাদের 23rd ব্যাচে অনেকে আছে। তো স্যার অপারেশন লেভেলে স্পেশাল কয়েকটা কোর্স যেমন F1 বা P1 এই দুটো কোর্স যদি আপনি একটু শর্ট করে সাজেশন দিতেন সবাইকে। এখন এখানে সাজেশন দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। হ্যাঁ, আমি এরকম একটা চিন্তা করেছি মনে মনে, মানে আপনারা যখন এই আয়োজনটা করেছেন তখন আমরা তো ডিপার্টমেন্টে বেশ কয়েকজন টিচার আছি যারা হচ্ছে কি সিএমএ কোয়ালিফাইড। তো আপনারা হচ্ছে কি আপনাদের নিকটাকে অ্যাসেস করেন যে আপনারা আসলে কি কি জিনিস জানতে চান, আপনাদের কোন ধরনের হেল্প দরকার। হ্যাঁ, তো আমরা তারপরে একদিন বসি সবাই মিলে, যে আমরা ধরেন হচ্ছে কি মুশফিক স্যার আছেন, আমি আছি, তারপরে রঞ্জন স্যার আছেন, সাইফুল স্যার আছেন, হ্যাঁ, তারপরে বিলকিস ম্যাডাম আছেন, তানজিনা ম্যাডাম, আমরা সবাই মিলে বসি, ইভেন শালম স্যার, তারপরে আহসান স্যার ওনারাও আছেন। তো আমরা বসে আপনাদেরকে আমরা আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করি সবাই মিলে, এবং আপনাদের কি কি জায়গায় প্রবলেম হচ্ছে সেটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি এই ব্যাপারে আমরা মনে হয় আলাদা একটা ইনহাউস একটা করতে পারি আর কি। হ্যাঁ, মানে সেটা এই ওপেন ফোরামে না করে আমরা ইনহাউস করি, সেটা মনে হয় বেটার হবে। জি থ্যাংক ইউ সো মাচ স্যার। রিফাত ভাই আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে একটা কোশ্চেন বারবার আসছে আর কি, যে
হোয়াট ইজ ট্যাক্স অ্যাকাউন্টেন্সি এন্ড ইজ ইট আ সেপারেট প্রফেশন আর কি, এবং এটার জন্য কোনো সেপারেট প্রফেশনাল ডিগ্রি লাগবে কিনা? ট্যাক্স অ্যাকাউন্টেন্সি বলতে আমাদের দেশে মাস্টার্স অফ প্রফেশনাল ট্যাক্সেশন, এটা আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে কোর্স আছে, জামাল স্যার ভালো বলতে পারবেন। তো সেটা করতে পারেন। আর এছাড়া আমাদের দেশে স্পেশালাইজড ট্যাক্সের ওরকম কোনো ট্যাক্স অ্যাকাউন্টেন্সি নাই। অডিট ফার্ম থেকে এসে যে কেউ ট্যাক্স প্র্যাকটিস করতে পারে। আর এছাড়া আইটিপি এক্সাম, যেটা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, ওইটা বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে হয়। ওইটা পাশ করে যে কেউ ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করতে পারে, এটা হচ্ছে problem। এছাড়া আলাদাভাবে স্পেশালাইজড ট্যাক্স অ্যাকাউন্টেন্সি বাংলাদেশে আছে বলে আমার নলেজে নাই। তবে আদর মনে হয় একটু ভ্যালুয়েট করতে পারে এখানে, না আদর? হ্যাঁ, যেহেতু আপনাদের কেপিএমজি তে এরকম একটা উইং মনে হয় আজকে আলাদা করে, না যদি আমরা স্যার নাজমুল আসলে ঠিকই বলছে, আমারও জানার মতে এরকম কোনো ই নাই। না না ওরকম যেটা না। হয় যে আলাদা করে আইটিপি কিছু একটা জি এমনিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা, তারা অটোমেটিক আসলে ট্যাক্স প্র্যাকটিস করতে পারে। বাট ইন এডিশন টু দ্যাট, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না বাট আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, তারা একটা সার্টিফিকেট নিয়ে তারাও প্র্যাকটিস করতে পারে। আর এমনিতে আমাদের ডিপার্টমেন্ট তো এমএটি একটা ডিগ্রি আছে সেটা। তো অ্যাপার্ট ফ্রম দিস আমারও আসলে জানা নেই আর কোনো ডিগ্রি ট্যাক্সে আছে কিনা। স্যার জামিল সাহেব, স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমরা অনেকে ডিসিশন নেই যে সিএস, সিএমএ বা সিমা যেটাই বলি, কোনো প্রফেশনাল ডিগ্রি নেওয়ার জন্য আমরা অনেকে ডিসিশন নেই যে বিবিএ এর পরই আমরা জয়েন করে ফেলবো। সেক্ষেত্রে অনেকে হয়তো এমবিএটা করতে চায় না বা এমবিএ না করে জবে ঢুকে যায়। তো সেক্ষেত্রে এই যে এমবিএটা আমরা স্যাক্রিফাইস করলাম, এবং এই স্যাক্রিফাইস করার ফলে আমার জাস্ট একটা বিবিএ ডিগ্রি আছে, এবং পরে যদি আমি সিএমএ বা সিএ কোয়ালিফাই করি, তাহলে সেক্ষেত্রে মানে এটা কতখানি ডিফারেন্স অ্যাড করে দিবে যার এমবিএ আছে প্লাস সি আছে এবং যার এমবিএ নাই প্লাস সি আছে, এরকম এই দুইটা মানুষের মধ্যে? এটা অ্যান্সারটা একটা নাজমুল অলরেডি দিয়েছে একবার, মানে দিয়েছে এই ব্যাপারে। তো ওটার ক্ষেত্রে যেটা হয় যে যদি কোনো কারণে সে যদি কোয়ালিফাই করতে না পারে, সি এর কথা বলছেন, যদি কোয়ালিফাই করতে না পারে তখন একটা প্রবলেম হয়তো ক্রিয়েট হবে আর কি, যদি সে বিবিএ করে যায় এমবিএ না থাকে। আর এই প্রবলেমটা আবার সিএম এর ক্ষেত্রে কিন্তু নেই। সিএম এর ক্ষেত্রে আপনি মানে যে কোনো সময় থেকে আপনি জব করলে সাথে সাথে হচ্ছে কি সিএম এ করতে পারলেন আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে সব দিক থেকে চিন্তা করলে, মানে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সব দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় যে এমবিএ করে যাওয়াটাই বেটার সি এর ক্ষেত্রে যদি আমি পড়ি। আর সিএম এর ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে বিবিএ করার কমপ্লিট করার পরেই হচ্ছে গিয়ে শুরু করলে সেটা বেটার হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে আমরা অনেক কমেন্টস পাচ্ছি, একটু আমি যদি একটা হাইলাইট করার চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, রিফাত ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যারা সিমা করতে চাচ্ছি, তারা বিবিএ যে আমাদের কোর্স প্ল্যানটা আছে ডিপার্টমেন্টে, তো যারা আমরা বিবিএ করছি তারা প্রথম থেকে যদি কারো টার্গেট থাকে সিমা করার, তাহলে তারা বিবিএ কোর্সের কোন টপিকগুলো বা কোন কোর্সগুলো খুব স্পেশালি জোর দিয়ে পড়বে আর কি, বা খুব ভালো করে দেখা উচিত প্রথম থেকেই? আচ্ছা, আমরা যারা বিবিএ করছি বা কারেন্ট স্টুডেন্ট যারা বিবিএ, তারা সিমা বলি বা যে কোনো প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিগ্রি যদি করতে চাই, সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, সবগুলো প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিগ্রি কিন্তু অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স ফোকাস। অ্যাকাউন্টিংটা অ্যাকাউন্টিং এর কোর্স সবচেয়ে বেশি, তারপর ফাইন্যান্স আর হচ্ছে ট্যাক্স। তো আমার মনে হয় যে এই তিন ধরনের কোর্স যতগুলো আছে সবগুলো কোর্সে মানে নিজের নলেজ যতটা এনরিচ করা যায় এটা খুব দরকার। মানে এই মুহূর্তে আপনি যেটা করতে পারেন, আপনার বিবিএ তে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এন্ড ট্যাক্স রিলেটেড যতগুলো কোর্স আছে আপনি সেগুলোকে খুব ভালোভাবে পড়েন, ওগুলোকে নলেজ যতটুকু সম্ভব এনরিচ করেন। সেটা আপনার সব ধরনের প্রফেশনাল ডিগ্রিতে ভ্যালু অ্যাড করবে, লাইক সিএ বলেন, সিমা বলেন, সিএমএ বলেন, এসএসসি, সিএফএ, এনিথিং, সবকিছুতেই আপনার এই কোর্সগুলো ভ্যালু অ্যাড করবে। আমার মনে হয় যে জামিল স্যার এবং আতর ভাই আমার সাথে একমত হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। একটা কোশ্চেন আছে আর কি, যেটা এই মুহূর্তের জন্য আমাদের সবারই কোশ্চেন। সেটা হচ্ছে যে আমরা যেহেতু খুব শর্ট নোটিসে বাসায় চলে এসেছি অনেকে, এই কোয়ারেন্টাইনের মধ্যে বা লকডাউনের মধ্যে,
তো ম্যাক্সিমাম মানুষই আমরা যেটা করতে পারিনি, বই খাতা কিছু নিয়ে আসতে পারিনি, সবগুলো আমাদের দেখা যাচ্ছে যে হলে থেকে গেছে, বা যারা মেসে থাকি মেসে থেকে গেছে। মানে খুব কম মানুষই তো ঢাকাতেই বাসা, বা ঢাকার বাইরে তো অনেক স্টুডেন্ট আছে। তো তারা যদি প্রফেশনাল ডিগ্রিকে টার্গেট করে এই কোয়ারেন্টাইনের মধ্যে যদি কোনোভাবে পড়াশোনা করতে চায়, তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে পারে, বা কিভাবে এই কোয়ারেন্টাইনের মধ্যে নিজেকে কোনো প্রফেশনাল ডিগ্রির জন্য প্রিপেয়ার করতে পারে? আমি একে একে আসবো স্যার। জামিল শরীফ স্যার, আপনি যদি ফার্স্ট একটু বলতেন। আসলে যদি বইটই সাথে না আনেন, আমি মানে এটার বাইরে একটু সাজেশন দিই। সেটা হচ্ছে কি, আমি দেখি আর কি, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের এক্সেল এর উপরে খুব একটা ভালো দখল নেই এখন পর্যন্ত। একটা হচ্ছে এক্সেল, একটা হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপারে। হ্যাঁ, তো আমার মনে হয় এটার ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ আছে। যে যাদের সম্ভব তারা যদি ইউটিউবে দেখতে পারে বা বিভিন্ন সাইট আছে সেখানে গিয়ে এক্সেলের কি কি ফাংশন আছে, যেটা হচ্ছে গিয়ে একজন অ্যাকাউন্টেন্টকে জানলে তার কাজেরটা অনেক সহজ করতে পারে এবং ইজি হয়ে যায় তার জন্য, এই জিনিসগুলো ভালো করে যদি জানে সে, আমার মনে হয় এটা তার জন্য একটা ভ্যালু এড করবে। এরপরে আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল, যে প্রেজেন্টেশনটাকে কিভাবে আরো বেশি ইমপ্রুভ করা যায়। একটা হচ্ছে গিয়ে আপনার একটা হচ্ছে কন্টেন্ট আপনি কিভাবে রেডি করবেন, কিভাবে প্রেজেন্ট করবেন, এটা একটা। প্লাস হচ্ছে আপনার নিজের স্কিলটা কিভাবে আপনি কি ওয়েতে আপনি প্রেজেন্ট করেন, এই জিনিসগুলোর উপরে কাজ করা যেতে পারে এখন। আর এরপরে কিছুদিন আগে আমি দেখলাম যে রিজন স্যার বা ওনার কাছে আমি জানলাম যে কোর্সেরাতে বেশ কিছু অফার দেওয়া হয়েছে, আমরা ফ্রি কোর্স করতে পারছি আমরা ফ্রি। তো আমার মনে হয় যার যেটা ভালো লাগে, যে সাবজেক্টটা ভালো লাগে, হ্যাঁ, তো সেই সাবজেক্টটা নিয়ে কাজ করা যেতে পারে বা সেই কোর্সগুলোতে এনরোল করা যেতে পারে। তো করলে সুবিধা হবে কি, অনেক মানে ওইখানে প্রেজেন্টেশন স্কিল নিয়ে অনেক কিছু শেখা যায়, প্লাস হচ্ছে অনেক নতুন নতুন টপিক নিয়ে শেখা যায়। হ্যাঁ, এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে গিয়ে যে যেসব ওয়ার্ড গুলো আমরা এখন মাঝে মাঝে শুনছি যে এই ব্লক চেইন নিয়ে শোনা যাচ্ছে, তারপর হচ্ছে ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, হ্যাঁ, তো এগুলোর ইম্প্যাক্ট কি হবে, এগুলো আসলে কি, হ্যাঁ, এই টপিক গুলো একটু ভালো করে যদি আমরা জানি, তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমি যদি নিজের মধ্যে আয়ত্ত করতে পারি বা নিজে হচ্ছে গিয়ে জানতে পারি এবং এটার উপর একটা ভালো দখল নিতে পারি, আমি হচ্ছে গিয়ে ইন ফিউচারে এটা আমার লাইফে অনেক হেল্প করবে। তো আমি যদি আমার একটু সামারি করি, সেটা হচ্ছে এক্সেল এর উপরে দেওয়া, প্রেজেন্টেশনের উপরে দেওয়া, কোর্সেরাতে দেখা যে কি কি সাবজেক্ট আমি করতে পারি, যেটা আমার উপর আমার ইন্টারেস্ট আছে, ঠিক আছে, এই বিষয়গুলো যদি আপনি দেখেন এবং হচ্ছে যেগুলো এখন হট টপিক আছে, হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, মনে হয় যে আপনার জন্য ভালো হবে ইন ফিউচারে, আপনার সবকিছুর জন্য ভালো হবে। আর পড়ালেখা যদি যার কাছে আছে, আমরা যেমন এরকম একটা হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে যে আমরা ক্লাস হয়তো অনলাইনে শুরু করবো আর কি। তো এখন অনলাইনে শুরু হলে তো তখন আর ফ্রি টাইমটা সে থাকছে না, তখন তো ক্লাসে মানে শুরুই হয়ে গেল। হ্যাঁ, তো তখন হয়তো সময়টা পাবেন না। তারপরেও ধরেন ঢাকায় থাকলে বা মানে ইসে থাকলে, হলে থাকলে যে সময়টা পাওয়া যেত, তার থেকে এখন বাড়িতে যখন আছে তখন অনেক বেশি সময় পাওয়া যাবে। তো ক্লাসের পড়া এখন আপনি শুরু করবেন, প্লাস হচ্ছে গিয়ে কি ওই জিনিসগুলো যেখানে আপনার ল্যাকিংস আছে বা যেখানে আপনি মনে করেন যে আপনার ডেভেলপ করার সুযোগ আছে, ওই জিনিসগুলো নিয়ে একটু কাজ করা, সেটা মনে হয় ভালো হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আর রিফাত ভাই, আপনার কাছেও একটু সেম কোশ্চেন করতে আমি একটু চাচ্ছি। ইন্টারাপ্ট করব। হ্যাঁ হ্যাঁ, শিওর। একটু আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটা সুপ্ত করবে, মানে এর আগে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা সুপ্ত অনেক সুন্দর রান করছিল, আমি এই জন্য ইন্টারাপ্ট করিনি। স্যার, যে প্রশ্নটা এসছে সেটা হলো স্যার, আমাদের যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2018 অ্যামেন্ড হয়েছে স্যার, সেই অনুযায়ী আমাদের কস্ট ম্যানেজমেন্ট অডিটরদের কোনো অ্যাডভান্টেজ পাওয়া যাবে কিনা স্যার, যদি একটু ব্রিফলি বলতেন। এটা আসলে ডিফিকাল্ট। যেমন হচ্ছে কি, আমি বলি কস্ট অডিট দিয়ে বা এটাকে আসলে ওপেনলি বলা কতটুকু ঠিক আমি ঠিক বুঝছি না। তারপরও এই কস্ট অডিটটাকে আমরা অনেক আগে কিন্তু লিস্টেড কোম্পানিগুলোর জন্য কি বলবো ম্যান্ডেটরি করে দিয়েছিলাম। মানে ইনস্টিটিউট থেকে এটা বারবার চেষ্টা করেছে এবং মিনিস্ট্রি অফ কমার্স এখান থেকে বেশ কিছু গেজেট নোটিফিকেশন এসেছে এটা এই করার জন্য, ম্যান্ডেটরি করে দেওয়ার জন্য। তো এখনো দেখা যাচ্ছে যে কোম্পানিগুলা রিসেন্টলি যেমন 2018 আরেকটা গেজেট নোটিফিকেশন এসেছে এবং সেখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে প্রতিটা লিস্টেড কোম্পানিকে আপনার মিনিস্ট্রিকে একটাই পাঠাতে হবে, কস্ট অডিট রিপোর্ট পাঠাতে হবে। বাট আমি এখন পর্যন্ত ওই ধরনের তেমন কোনো দেখছি না আর কি, মুভমেন্ট দেখছি না যে কস্ট অডিটটাকে সবাই ফলো করছে বা এটাকে ম্যান্ডেটরি নিয়ে এটাকে কস্ট অডিট করাচ্ছে। তো আমার মনে হয় যে এখানে আইসিএমএ ইনস্টিটিউট যেটা আছে ওটা অনেক চেষ্টা করছেন আর কি, যে এটাকে ম্যান্ডেটরি করে দেওয়া। যদি এটা মানে সফলভাবে করতে পারি আমরা, তাহলে হচ্ছে কি অবশ্যই মানে সিএমএ প্রফেশনের জন্য এটা একটা ভালো উদ্যোগ হবে এবং এখানে
আসলে সিএমএ যারা মেম্বার আছে তাদের কন্ট্রিবিউট করার অনেক সুযোগ থাকবে। আর যেটা বললাম যে আপনার যে কোশ্চেনটা ছিল সেটা বেসিক্যালি এটা আসলে অনেক কিছুই করা হচ্ছে, বাট আমরা এখন পর্যন্ত ওইভাবে রেসপন্স পাচ্ছি না যতটুকু আমরা আশা করছি আর কি। তো এটা নিয়ে আরো কাজ করার সুযোগ আছে, আমরা সেই কাজ যদি ইনস্টিটিউট থেকে করা হয় এবং আমরা যদি মেম্বাররা সবাই মিলে কাজ করি, মানে ইন ফিউচার এটা একটা ভালো ইমপ্যাক্ট করবে আশা করি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। রিফাত ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যারা সিমা করতে চাচ্ছি এবং এই কোয়ারেন্টাইনের মধ্যে এই সিমা রিলেটেড কোনো ম্যাটেরিয়াল কি আমরা অনলাইনে পাবো কিনা, বা অনলাইনে সিমা নিয়ে কোনোভাবে আমরা নিজেদেরকে এই টাইম থেকে প্রিপেয়ার করতে পারবো কিনা? ধন্যবাদ সত্য। সিমা যারা করতে চায় বা যারা করছেন অলরেডি, তাদের জন্য কোয়ারেন্টাইনটা সম্ভবত খুব ভালো একটা সময়। এই সেন্সে যে কোয়ারেন্টাইনের মধ্যে তো অলমোস্ট আমাদের দেশে এবং গ্লোবালি ম্যাক্সিমাম জায়গাতেই লকডাউন চলছে, বাট সিমার জন্য কিছুটা এক্সেপশন আছে। সিমা ইনফ্যাক্ট আমি যতটুকু জানি ওয়ার্ল্ডের দুইটা বডি, সিমা অ্যান্ড এআইসিপিএ, এই কোয়ারেন্টাইনের মধ্যে এক্সাম চলছে ওদের। এক্সাম চলছে, ওইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড। এটা হচ্ছে বাসায় বসে যে কেউ এক্সাম দিতে পারবে যদি তার ল্যাপটপ এবং ভালো ইন্টারনেট কানেকশন থাকে। তো এইটা ওই সেন্সে খুব একটা ইজি না যে ওখানে কোনো ম্যানিপুলেশন করা যাবে। ওই যে বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড, আপনার ক্যামেরায় মুভমেন্ট, নড়াচড়া দেখবে সবকিছু। তো ওই সেন্সে এটা হচ্ছে যারা পড়াশোনা করছে বা পড়াশোনা করা আছে তাদের জন্য ভালো অপরচুনিটি এক্সাম দেওয়ার। আর যেহেতু বললো যে অনেকেই বাড়িতে চলে গেছে, সাথে বই নেই, তো তাদের জন্য অপরচুনিটি হচ্ছে নীল ক্ষেত্রে সিমার বই পাওয়া যায় এবং অনেক বুকশপ আছে, আমি নাম বলছি না, কেউ চাইলে খোঁজ করে নিতে পারো। তারা কিন্তু কুরিয়ারে বই ডেলিভারি করে। তো তাদের জন্য এটা ভালো অপরচুনিটি যে সিমার সবকিছু যেহেতু অনলাইনে করা যায়, রেজিস্ট্রেশন থেকে শুরু করে সবকিছুই, এভরিথিং ইজ পসিবল অনলাইন। সো ইউ ক্যান গো ফর দ্যাট। আপনি রেজিস্ট্রেশন করেন, ওরা আপনাকে মেইলে কন্ট্যাক্ট করবে। And হচ্ছে আপনি চাইলে বাসায় বসে বই, যদি সম্ভব হয় তাহলে বই থেকে পড়াশোনা করতে পারেন সিমার বই কালেক্ট করে। আর যদি সেটা সম্ভব নাও হয়, সিমার বইয়ের সাথে মিল রেখে যে ধরনের বই আছে, লাইক ফাইন্যান্স রিলেটেড, অ্যাকাউন্টিং রিলেটেড যে বইগুলো, ওগুলো আপনি আমাদের বিবিএ তে যেগুলো পড়ানো হয় ওগুলোর সাথে ম্যাচ করেও পড়তে পারেন। আর অনলাইনে ম্যাটেরিয়ালস পাওয়া যায়, বাট কমপ্লিট ম্যাটেরিয়ালস যেগুলো, সেগুলো মেবি একটু কস্টলি। বাট সেটা ছাড়া আপনি ফ্রিতে অনেক ম্যাটেরিয়ালস পাবেন যেগুলো আপনার জন্য হেল্পফুল হবে। সো কেউ সিমা করতে চাইলে আপনি, এটা আপনার জন্য ভালো অপরচুনিটি ও লকডাউনটাকে কাজে লাগানোর জন্য এটা কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। ভাই আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমাদের আসলে শেষ করার তাগাদা দিচ্ছে বারবার পিছন থেকে। একদম শেষ প্রশ্ন যে স্যারের টি শার্টের সাথে আমার টি শার্ট কাকতালীয় ভাবে মিলে গিয়েছে। এটার কারণ হলো আমরা স্যারের আন্ডারে মানে অ্যাকাউন্টিং উইকে কাজ করার সুযোগটা পেয়েছিলাম। সেখানে আমরা যখন মেইল পাঠাতাম তখন স্যার ইমিডিয়েট রেসপন্স গুলা মানে ইমিডিয়েট রেসপন্স করতো। তো এটাই আমাদের লাস্ট প্রশ্ন যে আমাদের কর্পোরেট এটিকেট গুলা মানে আমরা কিভাবে ডেভেলপ করবো। জামিল শরীফ স্যারের কাছেও, রিফাত ইসলাম নাজমুল ভাইয়ের কাছেও, আতাউর রহমান ভাইয়ের কাছেও সেম প্রশ্নটা আমার থাকবে। এটা হয়তো আমাদের শেষ প্রশ্ন আজকে। স্যার বলবেন, যাবেন স্যার? হ্যাঁ আমি বলতে পারি, বাট আপনি তো মনে হয় আরো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনি শেয়ার করতে পারবেন আমার থেকে। রিফাত। আচ্ছা, হ্যাঁ, এই ব্যাপারে একটু স্যার আমি বলি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেশে আমরা ইমেইল চালাচালিটাকে এখনো ভালো পর্যায়ে নিতে পারি নাই। মানে আমাদের মেল পাঠায় এখন আমার ফোন করে বলতে হয় যে ভাই আপনাকে একটা মেল করছি, একটু মেলটা দেন। এটা আসলে খুব বাজে একটা হ্যাবিট, যেটা গ্লোবালি, মানে গ্লোবালি তো বটেই, আপনি বাংলাদেশে যদি লোকালি কোনো কোম্পানিতে যান, এটা খুব বাজে প্র্যাকটিস। তো যেটা করতে হবে, ইনফ্যাক্ট আমার রিসেন্টলি খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, হচ্ছে আমার আমি বরাবরই আমার অ্যাকাউন্টিং এর জুনিয়রদের সাথে একটু কমিউনিকেট করি। তো আমাকে অনেকেই আউটসোর্সিং বা বিভিন্ন ইস্যুজে নক করে, ভাই আমাকে একটু হেল্প করেন বা আমাকে একটা অপরচুনিটি করে দেন। তো ওরা আমাকে, আমি বলি সিভিটা মেল করো, অনেকের সিভি রেডি করা থাকে না, ফোর্থ ইয়ার স্টুডেন্ট সিভি রেডি করা নাই, এটা খুব প্যাথেটিক। আর তারপর হচ্ছে অনেকে আবার সিভি পাঠানোর পরে দেখা যায় যে সিভি পাঠায় ভুলে গেছে, আমি ওই মেইলে রিপ্লাই করছি, তার কোনো রেসপন্স নাই 3 দিন পর। 3 দিন পর এসে আমাকে মেসেঞ্জারে নক করতেছে, ভাই আপনাকে সিভিটা পাঠাইছিলাম, আপনি তো আমাকে কিছু জানাইলেন। তো আমি বললাম যে আমি তো তোমাকে ওই দিনই মেল করছি বা তারপর দিন মেল করছি, বা চেক ইউর ইমেইল। ইমেইলটা তো এখন খুবই বেসিক একটা জিনিস, স্মার্টফোন তো সবার আছে। তো স্মার্টফোনে জিমেইল হোক, ইয়াহু হোক,
অ্যাপটা ইনস্টল করা থাকলে তো এটা নোটিফিকেশন শো করছে ইউ গট অ্যান ইমেল। সো হোয়াই ডোন্ট ইউ চেক ইউর ইমেল রেগুলারলি? এটা একটা প্র্যাকটিস হওয়া উচিত। এটা আমার মনে হয় আমাদের ফার্স্ট ইয়ার থেকে সবার প্র্যাকটিস হওয়া উচিত যে আমরা কিভাবে ইমেলটাকে রেসপন্স করব। আর অনেকেই দেখি সিভি পাঠায়, এটা আসলে যদিও আজকের সেশনে ডিসকাস করার কথা না, বাট অনেকেই দেখি সিভি পাঠায় জাস্ট ড্রাইভ থেকে অ্যাড করে দিয়ে দেয়। মানে ইট শুডন্ট বি আ প্র্যাকটিস, মানে ইউ শুড নো কমন এটিকেট। তুমি সিভিটা পাঠাবা, সিভিটা জাস্ট 5টা জবের জন্য একই সিভি হবে না, 5টা জবের জন্য একটু ডিফারেন্ট সিভি হবে, ডিফারেন্ট কোয়ালিটিস তুমি ওখানে ফোকাস করবে। ওই বিষয়গুলো যাতে একটু ফোকাস করতে পারো তোমরা, আমার এই জবের জন্য এই সিভিটা ওকে কিনা, অ্যাটলিস্ট এই কোয়ালিফিকেশন গুলো আমি আনতে পেরেছি। এই বিষয়গুলো একটু আমার জুনিয়র ভাই বোনদের একটু মাথায় রাখা উচিত। হ্যাঁ, আমি যেটা প্রবলেম ফেস করি, মানে নাজমুলের কথা শুনে মনে হলো আজকে যখন আমি মেইল করি বা যখন আমি দেখি, অনেকেরই দেখি যে তারা হচ্ছে কি মেইলের সাবজেক্টটা লেখে না। হ্যাঁ, এটা একটা কমন মিস্টেক, সাবজেক্টটা লেখে না। এরপরে আরেকটা হচ্ছে কি, ধরেন আমি বললাম যে আমার এই প্রেজেন্টেশন টপিকটা তুমি আমাকে মেইল করে দাও, তো আমাকে মেইল করে দিল, জাস্ট অ্যাটাচ করে দিল, সে কোনো কিছু লিখলো না যে স্যার এটা আমি এটা অ্যাটাচ করেছি। তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের কমন সেন্সের একটা বিষয়, যে এগুলো আমি যে পাঠাচ্ছি এটা একটা ইস্যু। আর আরেকটা জিনিস আমি শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে যখন আপনি একটা ফাইল পাঠাবেন, ফাইলটাকে অবশ্যই রিনেম করে দিতে হবে যে কোন ফাইলটা আমি পাঠাচ্ছি, এবং সেটা যদি সম্ভব হয় নেমের পাশে একটা ডেট দিয়ে দেওয়া যে এই তারিখে, এবং আপনি যখন ফাইলটা করবেন, সেভ করবেন, ডেট দিয়ে সেভ করবেন। তো এইগুলো যদি আপনি যখন প্র্যাকটিস করা শুরু করবেন, তখন হচ্ছে গিয়ে এটা একটা মানে হয় আর কি, সবার জন্যই ভালো হয়। কারণ কে মেইল করলো, কি রিলেটেড মেইল করলো, সেটা যদি আমি প্রথমে দেখে বুঝতে পারি, হ্যাঁ, আমাকে যদি আবার ভিতরে দেখতে হয় এবং আমি যদি দেখি যে আমাকে কোনো অ্যাড্রেসই করা হয়নি, হ্যাঁ, তখন একটু খারাপ লাগে দেখতে আর কি। এই জিনিসগুলো একটু শিখতে হবে। সেম প্রশ্নটা আতাউর রহমান ভাইয়ের কাছে। এই প্রশ্নটার সাথে আমি একটু এক্সটেনশন দিব যে অনেকেই হলো সিএ ফার্ম গুলোতে গিয়ে, মানে কেপিএমজি বা বিগ ফোরে গিয়ে মানে বড় ভাইদের সাথে খাপ খাইয়ে বা সিনিয়রদের সাথে খাপ খেয়ে নেওয়াটা অনেক কষ্ট হয়। এই ব্যাপারে যদি আপনি একটু স্ট্র্যাটেজি গুলো বলতেন। থ্যাংক ইউ প্রত্যয়। আসলে কি যদি আমি বলি যে আমাদের সিএ ফার্মের কথা যদি বলি, আমাদের ফার্মটা হচ্ছে যে স্মল ফ্যামিলি অফ এআইএস। আমি যদি বলি আমাদের যদি 120 জন স্টুডেন্ট থাকে, আর্টিকেল স্টুডেন্টের ভিতরে 110 জনই থাকে এআইএস ডিপার্টমেন্টে। সো আই এম নট শিওর যে ইফ সামওয়ান ক্যান নট অ্যাডজাস্ট উইথ দিস কালচার, সে হয়তো বা দুনিয়ার আর কোথাও অ্যাডজাস্ট করতে পারবে কিনা। তো এটা আমি বলবো যে এটা ভেরি ইজি, এটা একটু ওপেন মাইন্ডেড হতে হবে। আর সিএ ফার্ম বা যে কোনো জায়গায় কর্পোরেট এটিকেটের ক্ষেত্রে যেটা সবাই একটু টাইমলি অফিসে আসা, টাইমলি যাওয়া, যার যার কাজ সেগুলো একটু ঠিকঠাক মতো করা, এটা না আসলে সবাই একটু পছন্দ করে, লাইক করে। কেউ অফিসে আধা ঘন্টা বা 5 মিনিট দেরি করে আসলে এটা সবাই একটু খারাপ ভাবে নেয়। অফিস থেকে হয়তো বা 6টার জায়গায় 7টা হয়, এটা মানে কাজের উপর নির্ভর করে হয়। তো এই জিনিসগুলোর প্রতি আসলে যদি কেউ টেক কেয়ার করে, তার আসলে কোথাও সমস্যা হবে বলে আমার মনে হয় না। প্রত্যয়, তো ইন এডিশন টু দিস, মানে আমি জাস্ট আরেকটা ইনফরমেশন শেয়ার করতে পারি যে সরি যদি টাইম অ্যালাউ করো আর কি। সেটা হচ্ছে আসলে কখন সিএ ফার্মে আসলে ভর্তি হতে হয়, এটা না অনেকেরই একটা প্রবলেম হয়। তো আমাদের যেটা হয় যে সে মার্চ এপ্রিল মে, প্রতি 3 মাস যে মার্চ এপ্রিল মে এরকম একটা সেশন ক্লাস হয়, এরকম জুন জুলাই অগাস্ট এরকম একটা সেশন ক্লাস হয়। হ্যাঁ, তো ভাই বলেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলতে পারেন। আতন ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়ের মনে নেটওয়ার্ক নিয়ে একটু প্রবলেম হচ্ছে আমার মতোই। ভাইয়া আরেকটা দিয়ে ট্রাই করছে মনে হয়। স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম স্যার, যে আমাদের যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে একটা অনেক বড় ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে উই ফর আস, এটা নিয়ে যদি স্যার সবার উদ্দেশ্যে কিছু একটু বলতেন স্যার। হ্যাঁ, কোনটা? সরি স্যার, বলছিলাম আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে যে সবার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে উই ফর আস, এই ইনিশিয়েটিভটা নিয়ে যদি স্যার একটু বলতেন সবার আচ্ছা উদ্দেশ্যে। দেখ, এটা তো মানে খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে, কারণ আজকে আমি কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলছিলাম আর কি, মানে আমাদের ইনস্টলমেন্টটা ওদেরকে করার জন্য, দেওয়ার জন্য। তো ওদের যে ফিডব্যাক, মানে এটা যে ওদের জন্য কত বড় একটা উপকার হয়েছে, মানে কথা না বললে বোঝা যায় না। এবং ওরা
মানে ওদের সিনিয়র যারা ভাই মানে এই নাজমুল বা যারা সবাই মিলে আর কি ডিফারেন্ট ব্যাচে যারা সবাই হেল্প করেছে তাদের প্রতি খুবই কৃতজ্ঞ আর কি। তো আমরা মেনলি এই উদ্যোগটা তো আপনারা মেবি জানেন যে 12 ব্যাচ প্রথমে উদ্যোগ নিয়েছিল। তো 12 ব্যাচে থেকে সালাহ স্যারের সাথে যখন যোগাযোগ করে তখন স্যার একটাই বললো যে ঠিক আছে তাহলে তোমরা এটা উদ্যোগ নাও, বাট আমরা টিচাররা এটার মাঝখানে থেকে দেখি আর ফান্ডটা কালেক্ট করা যায় কিনা আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা যখন সবাই মিলে চেষ্টা করলাম, আপনারা আমরা সবাই মিলে যখন চেষ্টা করলাম তখন মানে অনেক ভালো রেসপন্স পেয়েছি। এবং কিছু কিছু ব্যাচ যেমন আহ, আহ, যেমন আমাদের ব্যাচ, নাজমুলদের ব্যাচ, মানে প্রত্যেকটা ব্যাচই প্রায় সবাই হচ্ছে কি ওই ব্যাচ থেকে একজন দুজন দায়িত্ব নিয়ে তারা টাকা কালেক্ট করে তারা আমাদের কাছে পাঠিয়েছেন। তো আমরা অলরেডি হচ্ছে গিয়ে ফার্স্ট মান্থ বলতে হচ্ছে গিয়ে আমরা এপ্রিল মাসে প্রায় 117 জন স্টুডেন্টকে হেল্প করতে পেরেছি। মানে ওদের সাথে কথা বলেছি সবাই, আমরা টিচাররা ভাগ করে নিয়েছি, ভাগ করে হচ্ছে ওদের সাথে কথা বলেছি, ওদের ফিডব্যাক নিয়েছি, কার কিরকম প্রবলেম সেটা জানার চেষ্টা করেছি। তো 117 জনকে দিয়েছি। এর পরের মাসে হচ্ছে মে মাসে আমরা হচ্ছে প্রায় 111 জনকে দিয়েছি। তখন অ্যাপ্লিকেন্ট আরো বেশি ছিল, বাট আমরা কথা বলে মনে হলো যে হ্যাঁ ওরা মনে হয় একটু ম্যানেজ করতে পারবে, তাহলে আমরা অন্যদেরকে একটু প্রায়োরিটি দিই। তো সেটা বেসিসে 111 জন। তো এবার আমরা মনে করলাম যে এবার হয়তো একটু হবে, মানে সবাই যেহেতু সিচুয়েশন একটু একটু ইমপ্রুভ করছে আর কি, হয়তো আস্তে আস্তে ভালো হচ্ছে। বাট আমরা দেখলাম যে না, এবারও হচ্ছে গিয়ে সিচুয়েশন আসলে ওই রুট লেভেলে যারা আছে ওদের সিচুয়েশন ইমপ্রুভ করেনি। তো আমরা এবারও বেশ কয়েকজনকে হেল্প করা মানে করতে পেরেছি এবং করছি অলরেডি। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে এবং আমরা খুবই থ্যাঙ্কফুল আমাদের যারা স্টুডেন্ট আছেন, ফার্স্ট স্টুডেন্ট আছেন বা ডিপার্টমেন্টে যারা ছিলেন সবাই কাছে খুবই থ্যাঙ্কফুল। মানে আমি সবার পক্ষ থেকে বলছি আর কি। সালাহ স্যার বলতে পারলে আরো ভালো হতো, সালাহ স্যার, সাদিয়া ম্যাডাম। তো আপনারা হেল্প করেছেন দেখেই হচ্ছে কি আমরা মাঝখানে থেকে আমরা আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে হেল্প করতে পেরেছি। এবং একজন স্টুডেন্ট আজকে বলেছে যে যে এটা খুবই তাদের জন্য হেল্পফুল হয়েছে এবং তার বাবা মা খুবই কৃতজ্ঞ ডিপার্টমেন্টের প্রতি, ডিপার্টমেন্টে তারপর যারা সিনিয়র যারা হেল্প করছেন তাদের প্রতি। এবং সে আমাকে বলেছে যে ফিউচারে যদি কখনো দরকার হয় এবং সে যখন মানে পাশ করে বের হবে, যখন তার সুযোগ থাকবে তখনও সে চেষ্টা করবে আমাদের সাথে থাকার জন্য যে কোনো প্রয়োজনে আর কি। তো এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া আর কি, যে আমরা আমাদের পাস্ট স্টুডেন্ট যারা আছে তাদের কাছ থেকে অনেক হেল্প পাচ্ছি, আবার এক্সিস্টিং যারা স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে একটা ফিডব্যাক পাচ্ছি, বেশ ভালো ফিডব্যাক পাচ্ছি। তো আমরা সবার প্রতি কৃতজ্ঞ, আমরা টিচাররা যারা আছে সবার প্রতি কৃতজ্ঞ, মানে আমাদের ফার্স্ট স্টুডেন্ট সবাই এই উদ্যোগটাকে সার্থক করার জন্য। আমি একটু অ্যাড করি স্যার, আমরা যারা সাবেক স্টুডেন্ট আছি আমরা আসলে ডিপার্টমেন্টের এরকম একটা ইনিশিয়েটিভের সাথে থাকতে পেরে খুবই খুবই আনন্দিত। মানে আমরা হয়তো অনেক ইন্ডিভিজুয়ালি অনেক ইনিশিয়েটিভ নেই, কিন্তু এত বড় একটা ইনিশিয়েটিভের সাথে অ্যাড হওয়াটা এটা আমাদের জন্য আনন্দদায়ক। পাশাপাশি আমাদের ব্যাচ থেকে বেশ ভালো রেসপন্স পেয়েছি, অনেকেই ইন্ডিভিজুয়ালি কন্ট্রিবিউট করেছে, বাট এর পাশাপাশিও দেখা যাচ্ছে যে এরপর আমি যখন কমিউনিকেট করেছি তারপর একবার কন্ট্রিবিউট করার পরেও সে আবার কন্ট্রিবিউট করেছে, এমন হয়েছে। একটা ব্যতিক্রম ছাড়া সবাই মোটামুটি খুব কোঅপারেটিভ ছিল এবং সবার রেসপন্স বেশ প্রশংসনীয় ছিল। আর আমি আসলে আমাদের সাবেকদের পক্ষ থেকে ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই, স্যারদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমরা আমাদের জুনিয়রদের জন্য কিছু করতে পেরে আনন্দিত। ধন্যবাদ স্যার। স্যার আপনাদের পারমিশন নিয়ে আমাদের শেষ করতে হবে, মানে একদম শেষ পর্যায়ে, অনেক রাত হয়ে গিয়েছে। স্যারের উদ্দেশ্যে একটাই প্রশ্ন ছিল আপনার একজন স্টুডেন্টের, সেটা হলো আপনার অ্যাকাউন্টিং উইকে ফুটবল খেলায় আপনার হাত ভেঙে গিয়েছিল, সেই হাত কি সুস্থ হয়েছে কিনা, আর হলো মানে এই ধরনের সিচুয়েশনে আর কখনো পড়েছিলেন কিনা স্যার? হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন এর আগে একবার পড়েছিলাম, ওটাও ফুটবল খেলতে গিয়ে। তখন সম্ভবত ইউনিভার্সিটি এরকম ছিল যে টিচারদের একটা খেলা সম্ভবত ছিল, টিচার না তখনও ইশারি খেলা ছিল ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট। তো ওইখানে আমি খেলেছিলাম, সালাহ স্যার খেলেছিল। তো ওই সময় একবার হাত ভেঙেছে সম্ভবত, তখন আমি নাজমুলদের ক্লাস নিতাম মেবি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার মনে আছে আপনি আমাদের হ্যাঁ, তো ওই সময়ের পরে আবার একটা গ্যাপ দিয়ে আবার হাত ভাঙলো। তো করোনার কারণে সবারই আসলে সমস্যা হচ্ছে, বাট আমি মনে করি এটা আমার জন্য ব্লেসিং ছিল একটা, কারণ এই সময়ের মধ্যে আমার হাতটা সুস্থ হয়ে গেছে। এখন আমি দুই হাতই আর কি ব্যবহার করতে পারছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ কোশ্চেনটা করার জন্য। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ে আমরা এই জন্য অনেক বেশি ভাগ্যবান মনে করি যে আমাদের সিনিয়ররা সবসময় আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, সেই আশাটা আমরা করি। স্যাররা আমাদের সবসময় হেল্প করেছেন প্রফেশনাল ডিগ্রি অ্যাকোয়ার করার জন্য, কোয়ালিফাইড হওয়ার জন্য। এই জন্য আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং
স্যার এবং সিনিয়রদের একটা উদ্যোগে আমরা এটা আশা করতে পারি যে প্রফেশনাল ডিগ্রি যারা করছে তাদের জন্য একটা যেন কমন প্ল্যাটফর্ম হয়, অনলাইন প্ল্যাটফর্ম বা ফেসবুক গ্রুপের মাধ্যমে যেন এটা হয়। স্যারদের কাছে এই রিকোয়েস্টটা আমাদের থাকবে। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে স্যারকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। রিফাত নাজমুল ভাইয়াকে অবশ্যই ধন্যবাদ। আতর ভাই মনে ডিসকানেক্ট হয়ে গেছে, উনি অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যে দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শোনার জন্য। এবং আশা করি আপনারা 99%ই হলো সিএ বা প্রফেশনাল ডিগ্রির দিকে যাবেন, এই আশাটা করছি। এবং আমাদের সেশনের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন এই আশাটা করছি। আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আপনাদের পরিবারের সাথে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সুস্থ সবাইকে। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। আতাউর ভাই কি জয়েন করছে? ওয়াসিফ, আতাউর ভাই কি জয়েন করছে?